তো আমি বলবো যে আপনারা কাইন্ডলি এই বিষয়গুলো শুনবেন, ভাববেন, নিজেরাও এটা নিয়ে চিন্তা করবেন, এর পরবর্তী দিকে চিন্তা করবেন, এবং যদি মনে হয় যে এটি বাস্তবতা তাহলে এই বিষয়গুলো নিয়ে আপনারাও কথা বলবেন। আলোচনাটা হলো বাংলাদেশের ভূ রাজনৈতিক সংকট এবং হিন্দুত্ববাদের আগ্রাসন, এটা নিয়ে। তো বাংলাদেশে ভারতীয় আধিপত্যের এই জিনিসটা কিভাবে কাজ করে? শুভেন্দু অধিকারী বলছে যে আমাদের পলিসি হলো বাঙালি মুসলিম চিহ্নিত করো, তাকে নাগরিকত্ব থেকে বাদ দাও, তাকে পুশিং করে বাংলাদেশে পাঠিয়ে দাও। হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী, সে কিন্তু বলছে যে অন্ধকার হলে আমরা পুশিং করি। অমিত শাহর বক্তব্য আপনি দেখবেন যে তারা ক্রমাগত কি বলে, যে যারা বাংলাদেশি ঘুষ পিটিয়ে উই পোকা বাংলাদেশ থেকে ঢুকছে এদেরকে ফেরত পাঠাতে হবে। হিন্দু মহাজোটের নেতা সে বক্তব্যে বলতেছে রাম মন্দির ওইখানেই হবে, তোমাদের যদি ভালো না লাগে গাইবান্ধা ছেড়ে চলে যাও। তোমরা কারা এখানে? মুসলিমরা। এর এক সপ্তাহ আগে বা 2 সপ্তাহ আগে আপনি দেখবেন যে ভারতে দিলীপ ঘোষ বিজেপির নেতা, সে বলতেছে নামাজ পড়তে চাইলে বাংলাদেশ বা পাকিস্তানে চলে যাও। একই ধরনের টোন, একই ধরনের কথা। রাম মন্দির বানাবো, মন্দির ওখানেই বানাবো, এই কথাটার একটা ঐতিহাসিক তাৎপর্য আছে। বাবরি মসজিদের ভেঙে যখন অযোধ্যায় রাম মন্দির তৈরি করা হয় তখন তাদের স্লোগান ছিল মন্দির ওহি বানায়েঙ্গে, মন্দির বানাবো ওইখানেই বানাবো। চিকেন স্নেককে প্রশস্ত করতে হবে। প্রশস্ত করার উপায় কি? হয় রংপুরকে কিনে নাও অথবা রংপুরকে আলাদা করো। অলরেডি রংপুর সংলগ্ন যে এলাকা, এখানে কিন্তু ভারতের একাধিক মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়েছে। আরাকান আর্মি আপনার এখানে আপনার জায়গা চায়, ভারত আপনার জায়গা চায়, আমেরিকা, চীন এই সব শক্তি আপনার এখানে নিয়ন্ত্রণ চায়। কুকি চীন তারা আরেকটা দেশ চায়, পার্বত্য চট্টগ্রামে তারা বিচ্ছিন্ন হইতে চায়। আপনার নিজের কোনো প্রকল্প নাই। বাংলাদেশের সংকটটা আসলে কয়েকটা লেয়ারে। একটা লেয়ার হলো আন্তর্জাতিক ভূরাজনৈতিক যে অস্থিরতা, সেটার কারণে বাংলাদেশের যে সংকট। এটার উদাহরণ হলো হরমুজ প্রণালী কেন্দ্রিক যে জটিলতা, এটার কারণে আমাদের যে জটিলতা তৈরি হয়েছে, এটা একটা এক্সাম্পল। এরকম আরো অনেক এক্সাম্পল আছে। এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব না, কারণ সময়টা নাই। দ্বিতীয় একটা হলো বাংলাদেশের আঞ্চলিক সমস্যা। আঞ্চলিক পর্যায়েও বাংলাদেশে কিন্তু অনেকগুলো সমস্যা আছে, বঙ্গোপসাগর কেন্দ্রিক, বার্মা কেন্দ্রিক, আরাকান কেন্দ্রিক এবং ভারত কেন্দ্রিক। এটা আমরা সংক্ষেপে একটু আলোচনা করব, বাট এটাও আমরা খুব ডিটেলে যাব না। মূলত যে আলোচনাটা আমরা করবো এটা হলো ভারত কেন্দ্রিক যে আলোচনাটা। ভারতের যেই থ্রেটটা বাংলাদেশের জন্য, সেটা বাংলাদেশের বাইরে থেকে কিভাবে তৈরি হচ্ছে আর বাংলাদেশের ভেতরে কিভাবে তৈরি হচ্ছে, এই দুটো জিনিস নিয়ে একটু আর কি আলোচনা করা। এবং এই আলোচনাটা কেন জরুরি সেটা হলো এটা সরাসরি আমাদের সবার ভবিষ্যতের সাথে যুক্ত। যারা এখানে আসি, এখানে বসবাস করতেছি, আমাদের পরিবার, আমাদের সমাজ আগামী 20 বছর পর বা আরো পরে বা ভবিষ্যতে আমাদের সমাজটা কেমন হবে, আমাদের জীবনটা কেমন হবে, তার সাথে এটা সরাসরি সম্পর্ক আছে। মানুষের একটা প্রবণতা হলো মানুষ তার চোখের সামনে যে বিষয়গুলো দেখে এগুলো নিয়ে সে বেশি গুরুত্ব দেয়। যেমন ধরেন আজকে অনেক জ্যাম, আজকে অনেক গরম, ইলেকট্রিসিটি নাই, এগুলো আপনি দেখবেন অনেক বেশি আপনি কথাবার্তা বলতেছেন, কারণ এটা সরাসরি এই মুহূর্তে আপনার স্বার্থের সাথে সংশ্লিষ্ট। আপনার আজকে এই মুহূর্তে কষ্ট হচ্ছে অথবা আপনার আজকে এই মুহূর্তে লাভ হচ্ছে। তো মানুষের মেমোরিটা হলো মানে শর্ট টার্ম মেমোরি। মানে সমাজ হিসেবে মানুষ যখন সমষ্টি হিসেবে চিন্তা করে, একটা সমাজ হিসেবে, তখন তার মেমোরিটা শর্ট টার্ম থাকে এবং সে ওই বিষয়গুলোকে প্রাধান্য দেয় যেটা সে চোখের সামনে দেখে। কিন্তু যেগুলো লং টার্ম সমস্যা, আলটিমেটলি এগুলোই কিন্তু তার জীবনকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। কিন্তু ওই যে এই প্রবণতাটা, যেহেতু আমি সামনে এখন দেখতেছি না, তাই এটা নিয়ে আমরা চিন্তা করি না। তো আমাদের এই প্রবণতা থেকে বের হয়ে আসা অত্যন্ত জরুরি। আমরা যদি বের হতে না পারি, আমাদের জন্য আসলে অনেক বড় সমস্যা অপেক্ষা করতেছে। এটি আমরা আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো আমি বলবো যে আপনারা কাইন্ডলি এই বিষয়গুলো শুনবেন, ভাববেন, নিজেরাও এটা নিয়ে চিন্তা করবেন, এর পরবর্তী দিকে চিন্তা করবেন, এবং যদি মনে হয় যে এটি বাস্তবতা তাহলে এই বিষয়গুলো নিয়ে আপনারাও কথা বলবেন। কারণ আর কোনো উপায় নাই, আমাদের হাতে এমন কোনো শক্তি নাই যেটার মাধ্যমে আমরা এটা পরিবর্তন করতে পারবো। আমরা হয়তো এগুলো ভাবতে পছন্দ করি যে আমাদের হাতে অনেক শক্তি আছে, বাট আসলে নাই। তো যেভাবে আমরা এটা পারবো সেটা হলো মানুষের শক্তিকে কাজে লাগায়, মানুষকে ব্যবহার করে। সেটার জন্য আপনার নিজের বুঝতে হবে, বোঝাতে পারতে হবে, কথা বলতে পারতে হবে। সো মূল আলোচনায় যাই যে আমাদের সামনে আসলে সংকটগুলা কি কি। সংক্ষেপে অঞ্চলের সংকটগুলা বলি। তো একটা সংকট হলো বার্মাকে নিয়ে। বার্মাতে চীন, আমেরিকা, ভারত সবার স্বার্থের একটা লড়াই চলতেছে, ত্রিমুখী লড়াই। চীনের স্বার্থ কি? হরমুজ প্রণালী যেমন আছে, এটাকে বলে মেরিটাইম চোক পয়েন্ট, মানে সমুদ্র পথে একটা সরু প্রণালী বা মোহনা, যার ভেতর দিয়ে অনেক জাহাজ চলাচল করে। কিবাহী জাহাজ, পণ্যবাহী জাহাজ, তেলবাহী জাহাজ, ব্যবসায়িক পণ্যবাহী জাহাজ। তো যেহেতু এটা অনেক সরু, এটা সহজে কি করা যায়? বন্ধ করে ফেলা যায়। তো চীনের অর্থনীতি পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতি এখন, আপনারা জানেন। তো এই অর্থনীতির জন্য তেল প্রয়োজন, তেল ছাড়া তো একটা অর্থনীতি কাজ করে না। তো যেই তেলটা প্রয়োজন তার 60 থেকে 80% আসে মালাক্কা প্রণালী নামে একটা সরু জায়গা দিয়ে। তো এই প্রণালীটা যদি কেউ বন্ধ করে দেয়
তাহলে চীনের অর্থনীতি কী হবে? সাথে সাথে এটা স্ট্যান্ড স্টিল হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তো আমেরিকা এটা করতে পারে, বা আমেরিকা এটার ইচ্ছা রাখতে পারে। তো চীন এটার সমাধান হিসেবে একটা কাজ করছে, সেটা হলো তার একটা বিকল্প রুট তৈরি করছে। সেই বিকল্প রুটটা কোন দিক দিয়ে গেছে? এটা গেছে বার্মার আরাকান দিয়ে। আরাকানে একটা বন্দর আছে, এটার নাম হলো কিয়াক ফিউ। কিয়াক ফিউ যে বন্দর, সেখানে তারা কিয়াক ফিউ যে জায়গাটা, সেখানে চীন একটা গভীর সমুদ্র বন্দর তৈরি করছে, এবং উদ্দেশ্যটা হলো তেল ওই বন্দরে আসবে, এবং ওইখানে ওরা একটা পাইপলাইন তৈরি করছে আরাকান থেকে, একটা বিশাল পাইপলাইন যেটা সরাসরি বার্মা পার হয়ে চীনের ইউনান প্রদেশ চলে যাচ্ছে। ঠিক আছে? তার মানে হলো যে আগে 60 থেকে 80% তেল তার আসতো মালাক্কা প্রণালী দিয়ে, এখন সে একটা বিকল্প রুট তৈরি করছে। তার মানে যদি কেউ মালাক্কা প্রণালী বন্ধ করে দেয়, তাও সে কি করতে পারবে? সে বিকল্প একটা রুট তৈরি করতে পারলো। আচ্ছা, আমেরিকা এটা কি করতে চায়? কাউন্টার করতে চায়। কারণ আমেরিকার মূল মানে জিওপলিটিক্যাল আইডিয়ার মানে এখন যে চিন্তা, তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হলো চীনকে থামানো, চীনের যে উত্থান এটাকে থামানো। এই জন্য সে যেটা করছে সেটার নাম হলো, মানে একটা সুন্দর নাম আছে, আমেরিকানরা সুন্দর সুন্দর নাম দেয়, সেটা হলো ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক। এটা আপনারা শুনছেন, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। এবং আরেকটা হলো বার্মা অ্যাক্ট, ওরা নাম দিছে। এটার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হলো মায়ানমারে তো এখন গৃহযুদ্ধ চলতেছে, তো জান্তার বিরুদ্ধে যারা লড়াই করতেছে তাদেরকে আমেরিকা কি করবে? সহায়তা করবে। কেন সহায়তা করবে? কারণ জান্তা সরকার চীনের যে প্রকল্পগুলো সেগুলোকে নিরাপত্তা দেয়। তাহলে আমেরিকা চেষ্টা করবে যারা জান্তার বিরুদ্ধে লড়াই করতেছে তাদেরকে সহায়তা করা। কারণ সে চায় এই অঞ্চলের নিয়ন্ত্রণ এমন কারো কাছে থাকুক, বিশেষ করে আরাকানের, যে তারা বেইজিংয়ের কথা না শুনে ওয়াশিংটনের কথা শুনবে, এটা তারা চায়। আচ্ছা, এটা গেল আমেরিকার স্বার্থের জায়গাটা। ভারতের স্বার্থ কি? ভারত আরাকানের মধ্য দিয়ে একটা প্রজেক্ট তৈরি করছে, এটার নাম হলো কালাদান মাল্টিমোডাল ট্রানজিট প্রজেক্ট। ট্রানজিটের কথা আপনারা শুনছেন, যে বাংলাদেশের ভেতর দিয়ে ভারত থেকে ভারতের প্রোডাক্ট যাবে, এটা ছিল ট্রানজিট, যেটা শেখ হাসিনার সময় বাংলাদেশে চালু করা হয়েছিল। এক্স্যাক্টলি এই জিনিসটা করতে চায়, সেটা হলো আরাকানের মধ্য দিয়ে, যাতে করে ওই যে শিলিগুড়ি করিডোর যেটা আছে, চিকেন স্নেক, ওইটার একটা বিকল্প তৈরি হয়। যেভাবে চীন চিন্তা করতেছে মালাক্কা প্রণালীর একটা বিকল্প দরকার, সেই বিকল্প আরাকানের মধ্য দিয়ে, ভারত চিন্তা করতেছে যে শিলিগুড়ি করিডোরের একটা বিকল্প দরকার সেভেন সিস্টার্সে জিনিসপত্র নেওয়ার, সেই বিকল্পটা হবে আরাকানের মধ্য দিয়ে। আচ্ছা, এটা গেল পরাশক্তিগুলা বা আঞ্চলিক শক্তিগুলোর স্বার্থ, চীনের স্বার্থ, আমেরিকার স্বার্থ, ভারতের স্বার্থ। মায়ানমারে যে সরকার আছে, সামরিক জান্তা যেটা, সেটা তো গণহত্যা চালাচ্ছে, এবং তারা আমাদের জন্য রোহিঙ্গা সংকটটা তৈরি করছে। প্রায় 20 লাখের মতো মানুষকে তারা বাংলাদেশে ঠেলে দিছে, এবং বাংলাদেশের সীমান্ত কিন্তু কার্যত নাফ নদীর এই পাশে চলে আসছে। মানে কাগজে কলমে আমাদের সীমান্ত নাফ নদীর ওইদিকে আছে, কিন্তু কার্যত কিন্তু এটা আরো ভেতরে ঢুকে গেছে। কারণ এটা কিন্তু এখন আর মানে একটা নর্মাল এরিয়া নাই বাংলাদেশের, একটা সামরিক আয়িত একটা জায়গা হয়ে গেছে ওই অঞ্চলটা। আচ্ছা, ওদের বিরুদ্ধে যারা যুদ্ধ করতেছে এটা হলো আরাকান আর্মি। আরাকান আর্মি আমাদের জন্য সমস্যাজনক, কারণ আরাকান আর্মি হলো একটা এথনো ন্যাশনালিস্ট মুভমেন্ট, লাইক উগ্র জাতিবাদী একটা মুভমেন্ট, এবং তারা একটা বয়ানে বিশ্বাস করে যেটার নাম হলো গ্রেটার আরাকান, বৃহত্তর আরাকান। তারা মনে করে যে বাংলাদেশের কর্ণফুলী পর্যন্ত যে অঞ্চলটা আছে, এই অঞ্চলটা আসলে ঐতিহাসিকভাবে তাদের, যেমন ইসরায়েল যেমন মনে করে কি ওই অঞ্চলটা ঐতিহাসিকভাবে তাদের, ফিলিস্তিনের অঞ্চলটা ঐতিহাসিকভাবে তাদের, একইভাবে আরাকান আর্মির আদর্শটা হলো এই অঞ্চলটা ঐতিহাসিকভাবে আমাদের। 1666 সালে মোগলরা চট্টগ্রাম দখল করার আগ পর্যন্ত এটা তাদের ছিল, এটা তারা মনে করে। এই জন্য তারা যখন বাংলাদেশের বঙ্গোপসাগরের ভেতরে ঢুকে অ্যাটাক করে, বাংলাদেশের জেলেদের ধরে নিয়ে যায়, এগুলো আপনারা দেখছেন, তখন কিন্তু তারা এই চিন্তা থেকেই করে যে এগুলো তো আমাদের জায়গা, এটা আমাদের হক আছে। সো আরাকান আর্মি এইদিকে প্রবলেম। আরেকটা প্রবলেম হলো আরাকান আর্মি যদি আরাকানে স্থায়ীভাবে এস্টাবলিশড হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে বাংলাদেশের যেই বিচ্ছিন্নতাবাদী মুভমেন্ট আছে পার্বত্য চট্টগ্রামের এবং কুকিচিন যে মুভমেন্টটা, এদেরকে তারা অস্ত্র দিয়ে হেল্প করবে, এদেরকে তারা প্রশিক্ষণ দিয়ে হেল্প করবে, এবং সীমান্তের ওই পারে তাদের একটা নিরাপদ ঘাঁটি তৈরি হবে, যেটা গেরিলা যুদ্ধের জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। অর্থাৎ আরাকান আর্মি যদি আরাকানে এস্টাবলিশড হয়ে যায়, বাংলাদেশের যে বিচ্ছিন্নতাবাদী মুভমেন্ট সেগুলো অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে। এবং অলরেডি এরকম ইনফরমেশন আছে যে আরাকান আর্মি এই মুভমেন্টগুলোকে অস্ত্র দিয়ে হেল্প করতেছে। এটা গেল একটা। কুকিচিনের কথা অলরেডি আসছে। কুকিচিন 3টা দেশের মধ্যে ছড়ায় আছে, একটা হলো ভারত, একটা হলো বার্মা, বার্মা চীন রাজ্যে, ভারতের মিজোরাম, মণিপুর এখানে, আর বাংলাদেশে। কুকিচিন জাতিটার নাম, আরেকটা নাম আছে জো জাতি। তো এদের পরিকল্পনা হলো এই 3টা দেশের ভেতর থেকে কিছু জায়গা আলাদা করে নিয়ে তারা একটা আলাদা রাষ্ট্র করবে। এটা আরবের কুর্দিস্তানের সাথে চিন্তা করতে পারেন,
কুর্দিদের যে চিন্তাটা আছে না, যে 3টা রাষ্ট্র থেকে তারা কিছু অংশ আলাদা করে, সিরিয়া, ইরাক, টার্কি, এখান থেকে কিছু অংশ নিয়ে তারা একটা আলাদা রাষ্ট্র করবে, এদের চিন্তাটাও এরকম। এবং 3টা দেশেই তাদের সশস্ত্র আন্দোলন আছে। বাংলাদেশে যেটা আছে এটার নাম হলো কি, কেএনএফ, কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট, ওই যে নেথান বম, আপনারা খবরটাও দেখছেন তার ব্যাপারে। ইন্টারেস্টিং বিষয়টা হলো এই কুকি চিন জনগোষ্ঠীর অধিকাংশ মানুষ হলো ধর্মে খ্রিস্টান, আর তারা দাবি করে তারা হলো বনি মেনাসে। বনি মেনাসে মানে হলো ইহুদিদের একটা, বলা হয় যে ইহুদিদের 12 গোত্র ছিল। ইউসুফ আলাইহিস সালামরা কয় ভাই ছিলেন? 12 জন ছিলেন। 12 গোত্র ছিল, এই 12 জন থেকে 12 গোত্র, তার মধ্যে 2টা গোত্র পাওয়া যায় বর্তমানে, বাকি 10টা হারায় গেছে। তো এই হারানো গোত্রগুলোর একটা হলো বনি মেনাসে। তো কুকিচিনরা দাবি করে যে তারা বনি মেনাসের কি বংশধর। এখন এইটা ইসরায়েলও কিছুটা স্বীকার করছে। 2005 সালে ইসরায়েলের যে প্রধান ধর্মীয় অথরিটি, র্যাবিনেট বলে, তারা এটা স্বীকার করছে এবং তারা বলছে কি, কিছু কুকিচিন জনগোষ্ঠীর মানুষকে বা জনগোষ্ঠীর লোককে তারা তাদের দেশে নিয়ে গেছে, কিন্তু কয়েক হাজার। তাহলে দেখেন, বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে একটা রাষ্ট্র করার চিন্তা হচ্ছে, যেটা হলো ধর্মে অধিকাংশ খ্রিস্টান, আর বংশগতির দিক থেকে তারা দাবি করতেছে তারা কি ইহুদি, অর্থাৎ তারা পশ্চিমের পূর্ণ সমর্থনটা এখানে পাবে। আচ্ছা, এরপর সমস্যা যেটা, এটা হলো যে পার্বত্য চট্টগ্রামটা আপনারা অলরেডি জানেন। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অলমোস্ট 1/10, 1/10 জায়গা, খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এইখানে এখন জেএসএস আছে, ইউপিডিএফ আছে, মানে বিভিন্ন সশস্ত্র দল আছে, এবং এরা ঐতিহাসিকভাবে 70-এর দশক থেকে এদেরকে কে সমর্থন করে আসছে? ভারত সমর্থন করে আসছে। এদেরকে অর্থ দিয়ে, আশ্রয়ের জায়গা দিয়ে, অস্ত্র দিয়ে ভারত সাহায্য করে আসছে। এবং যখনই বাংলাদেশে ভারতের হোল্ডটা একটু দুর্বল হয়, তখনই তারা এদেরকে সক্রিয় করে তোলে। এবং আমাদের দেশে এই জিনিসটা, এই প্রকল্পের পেছনে আবার একটা অংশ ধোয়া দেয় বা সাহায্য করে। তারা হলো কারা? তারা হলো আমাদের সেকুলার যারা আছে বা বামপন্থী যারা আছে, এদের বড় একটা অংশ। এরা যে আদিবাসী সেটলার, এই বয়ানটা এনে তারা কি করে? তারা বোঝানোর চেষ্টা করে যে এখানে খুব বেশি খারাপ হইতেছে, এখন এদের পক্ষে আমাদের নেওয়া উচিত। সো ব্যাপারটা আসলে তো সিম্পল না। অবশ্যই জুলুমের ঘটনা ঘটে, অবশ্যই সীমালঙ্ঘনের ঘটনা ঘটে, বাট বাস্তবতা এত সরলরৈখিক না। এখানে একটা ভূরাজনৈতিক প্যাচ আছে। আরেকটা সমস্যা হলো বাংলাদেশের পানির সমস্যা, যে আমাদের পানির উৎস যে নদীগুলো, এগুলো সবগুলো কোত্থেকে আসতেছে? এগুলো সবগুলো হিমালয় থেকে আসতেছে ভারত হয়ে। সো আপনি যদি সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, তিস্তা, এই নদীগুলোর কথা বলেন, সবই ভারত হয়ে আসতেছে। ভারত হলো উজানে, আমরা হলাম ভাটিতে। তো উজানে বাদ দেওয়া যায়, ভাটিতে বাদ দিয়ে লাভ নাই। উজানে বাদ দিলে পানি আসবে না। তো আপনারা ফারাক্কাবাদের কথা জানেন, 75 সালে ফারাক্কাবাদ হয়েছে। আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চল, এটার ফলে মরুকরণ হয়েছে, ডেজার্টিফিকেশন হয়েছে, মানে শুকায় গেছে। এখানে কৃষি ব্যবস্থা, সেচ ব্যবস্থা, এগুলো কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আরেকটা হলো তিস্তা। তিস্তার জন্য তারা একটা এই করছে, এটা হলো গজলডোবা ব্যারেজ। এইটার মাধ্যমেও কিন্তু বিশেষ করে রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, এইসব জায়গায় সেচ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং আপনারা 2024-এর অগাস্টে আপনারা দেখছেন যে তারা কি করে, শুকনা মৌসুমে বাঁধটা বন্ধ করে দেয়, আর বৃষ্টির সময়ে এটা খুলে দেয়, তখন বন্যা হয়। তো এই সমস্যাটা আছে, এবং এই সমস্যাটা কিন্তু ক্রমাগত বাড়তে থাকবে, কারণ আমাদের মানুষ অনেক, আমাদের পানির স্রোত সব ভারতের কাছে, ভারত ক্রমাগত সেখানে বাঁধ তৈরি করতেছে। তার মানে ক্রমান্বয়ে সমস্যাটা কি হচ্ছে, এটা আরও জটিল হতে থাকবে। আচ্ছা, এবার আমরা মূল সমস্যায় আসি, যেটা হলো যে ভারতীয় আধিপত্যবাদ। ভারত যে জিনিসটা চায় দীর্ঘমেয়াদে, সেটা হলো উপমহাদেশের যে মানচিত্র আছে, এটা কি করতে চায়? এটা তারা বদলায় ফেলতে চায়। একদম ঘোষণা দেওয়া কিন্তু এটা, যে আফগানিস্তান থেকে বার্মা পর্যন্ত যে জায়গা, এই জায়গাটা নিয়ে আমরা কি করব, অখণ্ড ভারত তৈরি করব। এটা হলো তাদের বক্তব্য। তাদের সংসদ ভবনে, নতুন যে সংসদ ভবন আছে, সেই বিল্ডিংয়ে তারা বিরাট করে এই ম্যাপটা দিছে, যেখানে এটা আছে, যেখানে এই সবগুলো দেশ তাদের ভেতরে চলে আসছে। এটা হচ্ছে প্রকাশ্যে কিন্তু আপনি আর ঘোষণা করতে পারেন না, এটা তারা করছে। আরএসএস এর যে প্রধান, বিজেপি কিন্তু আরএসএস এর একটা সিস্টার কনসার্ন, আরএসএস থেকে বের হওয়া সংগঠন। আরএসএস এর প্রধান মোহন ভাগবত বলতেছে যে 2040 থেকে 2050-এর মধ্যে অখণ্ড ভারত প্রতিষ্ঠা হয়ে যাবে, তারা চেষ্টা করবে এটার জন্য। তো এখন আপনি বলতে পারেন যে এটা তো হিন্দুত্ববাদী আন্দোলন, ভারতে তো অন্য আন্দোলন আছে, ভারতে তো কংগ্রেস আছে, তৃণমূল কংগ্রেস আছে, বিভিন্ন, মানে পশ্চিমবঙ্গে যেমন তৃণমূল কংগ্রেস আছে, বিভিন্ন রাজ্যে এরকম অন্যান্য আন্দোলন আছে। এরা তো এটা চায় না, না এরাও এটা চায়। এরা অখণ্ড ভারত না চাইতে পারে, এরা আদর্শিকভাবে হিন্দুত্ববাদী রাজনীতি না করতে পারে, কিন্তু তারাও এটা চায় যে এই উপমহাদেশে তাদের একাধিপত্য থাকবে। যেমন এটা একটা নাম আছে, নেহেরু ডক্ট্রিন। কংগ্রেস নেহেরু ডক্ট্রিন ফলো করে, সে হিন্দুত্ববাদ ফলো করে না, নেহেরু ডক্ট্রিন ফলো করে। আপনার জন্য দুটার অর্থ মোটামুটি একই, যে সে আপনার জায়গাটা নিয়ন্ত্রণ করতে চায় লং টার্মে। আচ্ছা, তো বাংলাদেশে ভারতীয় আধিপত্যের এই জিনিসটা কীভাবে কাজ করে?
লং টার্মে দীর্ঘমেয়াদে তাদের চিন্তা হলো ভারতীয় সম্প্রসারণবাদ, ভারতের এক্সপ্যানশন ঘটবে, তার মানচিত্রটা আরো বড় হবে। যখন বড় হবে তখন আপনি সেটার ভিতরে ঢুকে যাবেন। এটা হলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা। মধ্যম মেয়াদী পরিকল্পনা কি? মধ্যম মেয়াদী পরিকল্পনা হলো যে বাংলাদেশকে সবসময় একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখা, এবং এটার জন্য সবচেয়ে ভালো উপায় কি? একটা অনুগত সরকার থাকা, আওয়ামী লীগের মতো একটা সরকার থাকা, করদ রাজ্য টাইপের কিছু বানায় রাখা, এটা একটা। পাশাপাশি তারা যে কাজটা কন্টিনিউলি করে সেটা হলো তাদের এখানে বিশাল একটা গোয়েন্দা নেটওয়ার্ক আছে, এটার মাধ্যমে তারা এখানে ডিসরাপশন তৈরি করে, অস্থিতিশীলতা তৈরি করে, ঠিক আছে? এবং তাদের বিভিন্ন প্রক্সি আছে, সেই প্রক্সিগুলোকে তারা কাজে লাগায়। প্রক্সি কি এটা এখন আমি ব্যাখ্যা করতেছি। তো এই কাজগুলোর ক্ষেত্রে ভারত কয়েকটা অক্ষে কাজ করে, কয়েকটা জায়গা দিয়ে কাজ করে। একটা হলো রাজনৈতিক অক্ষ। রাজনৈতিক অক্ষে ভারতের সবচেয়ে পাওয়ারফুল ফ্রন্ট হলো আওয়ামী লীগ। ঐতিহাসিকভাবে সবচেয়ে পাওয়ারফুল ফ্রন্ট হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ যেভাবে ভারতের স্বার্থ দেখে এবং অন্য কেউ পারে নাই, এত সফলভাবে পারে নাই, হয়তো চাইছে বাট আওয়ামী লীগের মতো সফলভাবে কেউ পারে নাই। আচ্ছা, পাশাপাশি তাদের যে গোয়েন্দা নেটওয়ার্ক, এটা কিন্তু ব্যাপকভাবে ছড়ায় আছে, এবং এটা কিন্তু ডানপন্থী বলে পরিচিত দলের মধ্যেও তাদের প্রভাব আছে, জাতীয়তাবাদী বলে পরিচিত দলের মধ্যেও আছে, ইসলামী বলে পরিচিত দলের ভিতরেও কিন্তু তাদের গোয়েন্দা নেটওয়ার্কের একটা প্রভাব আছে, এটা বাস্তবতা। এছাড়া খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো বাংলাদেশের যেটা মিডিয়া জগৎ, যেটা সাংস্কৃতিক জগৎ, বুদ্ধিজীবী মহল, সুশীল সমাজ, এইখানে দীর্ঘদিন ধরে তারা একটা বিশাল নেটওয়ার্ক তৈরি করে ফেলছে, যার কারণে ভারতের আপনার স্বার্থের জায়গা থেকেও যখন আপনি কথা বলবেন, সেটা যদি ভারতের বিরুদ্ধে যায়, আপনি দেখবেন এই সুশীল সমাজ এসে কি বলবে, যে এরা ভারত বিরোধী, এরা সাম্প্রদায়িক শক্তি, এই টাইপের জিনিসপত্রগুলো তখন তৈরি হয়। আচ্ছা, প্রক্সি দিয়ে ভারত কিভাবে কাজ করে একটা এক্সাম্পল দিই। 1973 সালে একটা আন্দোলন শুরু হয়েছিল, এটার নাম হলো বঙ্গভূমি আন্দোলন। বঙ্গভূমি আন্দোলনের উদ্দেশ্য ছিল, ঘোষণা দেওয়া উদ্দেশ্য, সেটা হলো দক্ষিণ পশ্চিমাঞ্চলের 6টা জেলাকে আলাদা করে ফেলা হবে, একটা হিন্দু প্রজাতন্ত্র গঠন করা হবে যার নাম হলো বঙ্গভূমি। আবারও বলছি, দক্ষিণ পশ্চিমাঞ্চলের 6টা জেলা যেগুলোতে হিন্দুদের সংখ্যা একটু বেশি, এগুলোকে আলাদা করে ফেলা হবে, একটা আলাদা দেশ হবে হিন্দু প্রজাতন্ত্র, যার নাম হলো বঙ্গভূমি। এবং এই আন্দোলনের একটা সশস্ত্র শাখা ছিল, সেটার নাম ছিল বঙ্গসেনা। এই আন্দোলনের কেন্দ্র ছিল কোথায়? কলকাতায় এবং বনগাঁতে, এবং সেখান থেকে তারা এই আন্দোলনটা চালাইতো। এই আন্দোলনের মূল দুজন ব্যক্তি ছিল, একজন হলো কালিদাস বৈদ্য, একজন হলো চিত্তরঞ্জন সুতার। আপনারা উইকিপিডিয়া থেকে তারা খুঁজে দেখেন যে তাদের পরিচয়টা আসলে কি, এবং এদের বই আছে, তাদের নিজের লেখা বই আছে, সেই বইও পড়ে দেখতে পারেন। 1950-এর দশক থেকে বাংলাদেশে তারা ভারতের গুপ্তচর হিসেবে বা গোয়েন্দা হিসেবে কাজ করতেছে, এবং এদের মধ্যে একজন অ্যাটলিস্ট আওয়ামী লীগের হয়ে এমপিও হয়েছে 70-এর সময়, ঠিক আছে? এবং অনেক ইতিহাস এখানে আছে, যেমন সিরাজুল আলম খানের নাম আপনারা অনেক শুনছেন, জাসদের যে মূল কারিগর ছিল, বাংলাদেশের স্বাধীনতার বিষয়ে তার বড় একটা ভূমিকা আছে। এখানে একটা বক্তব্য আছে যে শেখ মুজিবুর রহমান তাকে একটা চিরকুট দিছিল যে আমাকে যদি কখনো না পাস তাহলে এখানে যাবি, এবং ওই চিরকুটে একটা কলকাতার একটা বাসার অ্যাড্রেস দেওয়া ছিল, একটা কার বাসার অ্যাড্রেস? এই চিত্তরঞ্জন সুতারের অ্যাড্রেস। এরকম অ্যানেকডোটাল অনেক কথা পাওয়া যায়। তো এই যে বঙ্গভূমি আন্দোলনটা, এটার বৈশিষ্ট্যটা দেখেন, এটা ভারতের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে, এটার মূল পৃষ্ঠপোষকতা আসতেছে ভারত থেকে, কিন্তু কাজটা হচ্ছে কোথায়? বাংলাদেশের ভেতরে। এই প্যাটার্নটা খেয়াল রাখেন, এটা বাংলাদেশের বাস্তবতা বুঝতে এখন কাজে লাগবে। আচ্ছা, আরেকটা হলো যে তারা কিভাবে প্রক্সি দিয়ে কাজ করে বা দেশের ভিতরে ডিসরাপশন তৈরি করে, স্যাবোটাজ করে। এটার খুব ভালো একটা এক্সাম্পল হলো পিলখানা। পিলখানার যে ঘটনা, যে 2 দিনের মধ্যে 57 জন অফিসার মারা গেল, পুরো 9 মাসে এরকম ঘটনা ঘটে নাই, মুক্তিযুদ্ধের 9 মাসে এরকম ঘটনা ঘটে নাই। আধুনিক সামরিক ইতিহাসে এরকম ঘটনা খুঁজে পাওয়া মুশকিল যে এতজন হাই লেভেল অফিসার এত কম সময়ের মধ্যে মারা গেছে, এবং এটা কিন্তু বাংলাদেশে এখনো সলভ হয় নাই। এই বিষয়টা যে আসলে কি হয়েছিল, যদিও আমরা ইন্টারিমের সময় আলোচনা শুনছি যে এখানে একটা বিদেশি রাষ্ট্র চলতে চলে, বিদেশি রাষ্ট্র মানে ভারত, সিম্পলি ভারত। আচ্ছা, তো এটা ভারতের সবচেয়ে সফল মানে এক্সটার্নাল অপারেশনের একটা, পিলখানাতে তারা যেটা করতে পারছে। আচ্ছা, সো এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে ভারতীয় আধিপত্য বাংলাদেশে কিভাবে কাজ করে, খুব সংক্ষিপ্তভাবে সিম্পলভাবে বললাম, এখানে আরও বিস্তারিত আলোচনা করার সুযোগ আছে। ভারতের বাংলাদেশ নিয়ে মাথা ব্যথার কারণ কি আসলে? সে আমাদেরকে আমাদের মতো থাকতে দিতে পারে না কেন? সে তার মতো থাকলো, আমরা আমাদের মতো থাকলাম, সমস্যা কি? কয়েকটা সমস্যা আছে। প্রথম সমস্যা হলো তার একটা হেজেমনিক টেন্ডেন্সি আছে, মানে সে মাতবর হইতে চায়, মোরাল হইতে চায়, যে এই এলাকা আমি চালাবো, আমি যেমনি চাই এমনিই চালাবো, এবং এগুলো আমার হবে। এই টেন্ডেন্সিটা তার অলওয়েজ আছে, ঠিক আছে? এটা একটা বিষয়। 2 হলো আসলেই বাংলাদেশ তার জন্য একটা সমস্যা তৈরি করছে। কি সমস্যা? বাংলাদেশের অবস্থানটা ম্যাপে যদি চিন্তা করেন, বাংলাদেশ ভারতের 2টা অংশকে আলাদা করে রাখছে, এবং 2টা অংশই প্রবলেমেটিক।
একটা অংশ হলো ভারতের 7 সিস্টার্স, যেটা যে উত্তর পূর্বাঞ্চলীয় যে প্রদেশ, এটা ভারতের মূল ভূখণ্ড থেকে আলাদা। যাওয়ার ওয়ে হলো জাস্ট একটা ছোট করিডোর, যেটাকে চিকেন স্নেক বলা হয় বা শিলিগুড়ি করিডোর বলা হয়। এবং এখানে আগে থেকে বিচ্ছিন্নতাবাদের প্রবলেম আছে, যেমন উলফা আছে, ইভেন এখন এই যে কুকিচিনরা কিন্তু ওইখানেও ভারতের এগেনস্টে, এগুলো আছে। এটা একটা সমস্যা। অন্যদিকে একদিকে বাংলাদেশ দুটো অংশে আলাদা করছে, সো একটা হলো যে 7 সিস্টার্স, আরেকদিকে আসলে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গটাও প্রবলেম কেন? কারণ প্রথমত ঐতিহাসিকভাবে, ভাষাগতভাবে, সংস্কৃতিগতভাবে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের একটা খুব ক্লোজ কানেকশন আছে। যেমন মুর্শিদাবাদ সিরাজউদ্দৌলার রাজধানী ছিল, মুর্শিদাবাদ কই পড়ছে? ওইদিকে। তিতুমিরের অংশটা কই পড়ছে? ওইদিকে। বাঙালি মুসলিম তো এরা, রাইট? এই ব্যাপারটা আছে। পাশাপাশি সীমানা জুড়ে বিশাল একটা মুসলিম জনগোষ্ঠী আছে পশ্চিমবঙ্গের, মানে ভারতীয় মুসলিম জনগোষ্ঠী, কিন্তু তারা বাংলা ভাষী, আমাদের ভাষার, রাইট? সো এইটা একটা বড় জটিলতা, তার জন্য এটা একটা সমস্যা। তো এই দুটা জিনিস আপনি যদি দীর্ঘমেয়াদে চিন্তা করেন, আপনি যদি নিজেকে একটা ভারতীয় অ্যানালিস্টের জায়গায় চিন্তা করেন, আপনিও আসলে এই জায়গায় এই উপসংহারে আসবেন যে এটা আসলে আমাদের জন্য একটা সমস্যা। ভারত তার নিজের স্বার্থের জন্য সেই সমস্যাটা তার সমাধান করতে হবে, এবং এই সমস্যাটার সমাধান যাই হোক, এটা আমাদের জন্য, মানে বাংলাদেশের জন্য ভালো কিছু হওয়ার সুযোগ নেই। তো এবং এটা মাথায় রাখবেন, শিলিগুড়ি করিডোর যেটাকে বলা হচ্ছে, যে উত্তর পূর্বাঞ্চলের 7টা রাজ্যকে ভারতকে যে একত্রিত, ভারতের সাথে যুক্ত করছে, 12 কিলোমিটারের একটা সরু করিডোর, এটার ঠিক নিচে বাংলাদেশের অবস্থান। বাংলাদেশের কোন অঞ্চলের অবস্থান এটা নিচে? রংপুর, বেসিক্যালি বৃহত্তর রংপুর। এটা মাথায় রাখেন, কারণ এটা বর্তমানের সাথে সম্পর্ক আছে। তো আমি আবার মনে করে দিই, ভারতের স্ট্র্যাটেজি কি? ভারতের স্ট্র্যাটেজি হলো লং টার্মে অখণ্ড ভারত টাইপের কিছু একটা, আচ্ছা মধ্যম টার্মে এখানে করদ রাজ্য বানানো বা তাদের অনুগত কাউকে দিয়ে শাসন করা, পাশাপাশি কন্টিনিউয়াসলি সুশীল সমাজ, সিনিয়র সাংবাদিক, এখন আপনারা দেখবেন যে সিনিয়র সাংবাদিক সব আওয়ামী লীগ, রাইট? এরকম। সো সুশীল সমাজ, সিনিয়র সাংবাদিক, তারপরে এই যে নায়ক নায়িকা বা এই টাইপের লোকজন যারা আছে, এদের মাধ্যমে সাইকোলজিক্যাল এবং কালচারাল ওয়ারফেয়ার চালানো, আপনাকে মনস্তাত্ত্বিকভাবে ভেঙে ফেলা। এটা নিয়ে মুস্তফা সরোয়ার ফারুকী একটা ভালো লেখা লিখছে। মুস্তফা সরোয়ার ফারুকী লোকটার অনেক সমালোচনা আছে, আমরা তার সাথে একমত না, বাট এই লেখাটা ভালো, আপনারা এটা পড়তে পারেন, যে কিভাবে সাংস্কৃতিক লড়াইটা চলে, এটা সে সুন্দর একটা আলোচনা করছে। আচ্ছা, পাশাপাশি গোয়েন্দা যেই নেটওয়ার্ক তার কাছে, এইটার মাধ্যমে সে এখানে স্যাবোটাজ করে, ডিসরাপশন করে এবং প্রক্সি ইউজ করে, ঠিক আছে? এটা হলো আমরা সংক্ষেপে আমাদের কি কি সমস্যাটা আলোচনা করলাম। এইবার আমরা আমাদের বাস্তবের সাথে একটু মেলানোর চেষ্টা করি। পশ্চিমবঙ্গের অবস্থা চিন্তা করেন। পশ্চিমবঙ্গে বিজেপি জিতে আসছে, বিজেপির শুভেন্দুর বক্তব্য, দিলীপ ঘোষের বক্তব্য এবং অনেক বক্তব্য অত্যন্ত প্রভোকেটিভ, খুবই উস্কানিমূলক। তো পশ্চিমবঙ্গে এখন কি হইতে পারে? কি হইতে পারে এটা জানার আগে দেখেন অলরেডি কি হইতেছে। আপনারা অলরেডি খবর দেখছেন যে নোম্যান্স ল্যান্ডে মুসলিম ফ্যামিলিদেরকে এনে ফালা রাখা হয়েছে, এবং বিএসএফ কিন্তু কন্টিনিউয়ালি এটা করতেছে, এবং এই মানুষরা কিন্তু সাফার করতেছে। জুনের 1 তারিখ থেকে আজকে হলো কত তারিখ? 17 বা 18 তারিখ, 18 তারিখ, এর মধ্যে কিন্তু তারা 21 বারের মতো পুশিং করার চেষ্টা করছে বিভিন্ন মানুষকে। আচ্ছা, শুভেন্দু অধিকারী বলছে যে আমাদের পলিসি হলো ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। আইডেন্টিফাই করো কারা বাংলাদেশি, মানে যারাই বাঙালি মুসলিম এরাই বাংলাদেশি তাদের কাছে। ডিটেক্ট করো মানে চিহ্নিত করো, ডিলিট করো তাকে নাগরিকত্ব থেকে বাদ দাও, ডিপোর্ট তাকে পুশিং করে বাংলাদেশে পাঠিয়ে দাও। এটা তার পলিসি, এবং অলরেডি কিন্তু মার্চ থেকে হাজার হাজার মানুষকে এভাবে তারা পুশিং করতেছে। আচ্ছা, এটা গেল একটা। আগামীতে পশ্চিমবঙ্গে কি হবে? পশ্চিমবঙ্গে খুবই সম্ভাবনা আছে যে 3টা মডেলে কাজ হবে। বিজেপি যখন কোনো প্রদেশে ক্ষমতায় আসে তখন সাধারণত তারা এই 3 মডেলে কাজ করে। কি কি মডেল? একটা হলো উত্তরপ্রদেশ মডেল, ইউপি মডেল। উত্তরপ্রদেশে কি হয়েছে আপনি যদি হিসাব করে দেখেন বিজেপি ক্ষমতায় আসার পর থেকে, একটা হলো যে তারা বুলডোজার, আপনি এই যে দেখবেন যে ভারতে বুলডোজার আইন বা বুলডোজার মানে নামে অনেক কাজকর্ম হয়েছে। কি করছে? বেসিক্যালি মুসলমানদের ব্যবসা প্রতিষ্ঠান, মাদ্রাসা, ওয়াকফ প্রতিষ্ঠান বা যে কোনো প্রতিষ্ঠান, বাসাবাড়ি, এরা বুলডোজার দিয়ে ভেঙে দিছে। অল্প কোনো ছুতায় নেয় যে এরা ক্রাইম করছে, এরা কোনো একটা অপরাধ করছে বা এরা প্রোটেস্ট করছে, এটা হয়তো সরকার বিরোধী বক্তব্য দিছে, অথবা এই জায়গাটা আসলে কোনো মন্দিরের জায়গা ছিল, এইসব বলে টলে ভেঙে দিছে। তো যখন এরকম অভিযোগ আনে এটা আদালতে যায়, কিন্তু আদালত কার পক্ষে রায় দেয়? ওদের পক্ষেই রায় দেয়। এটা বিজেপির শাসনের এবং ইন জেনারেল ফ্যাসিস্ট শাসনের একটা বৈশিষ্ট্য, যে তারা রাষ্ট্রযন্ত্রকে তাদের পক্ষে কাজ করায়, ফলে সকল কাজের এক ধরনের আইনি বৈধতা থাকে। সো মুসলিম মামলা করেও লাভ নাই, মামলা কখনো তার পক্ষে যায় না। সো একটা হলো বুলডোজারের পলিসি। তারপর হলো তারা কি করে? এনকাউন্টার অনেক কিলিং করে,
মানে ক্রসফায়ার, সহজ ভাষায় ক্রসফায়ারের মাধ্যমে অনেক মানুষকে তারা মেরে ফেলে, বিশেষ করে যারা একটু সংগঠিত করতে পারে, নেতৃত্ব দিতে পারে, এই টাইপের মানুষ যারা থাকে, যাদের কাছে তাদের কাছে যাদেরকে মনে হয় যে একটু প্রবলেম্যাটিক, এদেরকে তারা কি করে, মেরে ফেলে। আচ্ছা, এরপর যেটা করে, এই যে তারা লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ, জমি কিনছে কেন মুসলিমরা, এটা জিহাদ, হিন্দু মেয়ের সাথে প্রেম করছে কেন, এটা জিহাদ, এইসব বলে বলে তারা মুসলিমদেরকে সোসাইটালি প্রেশার দেয় এবং অনেককে জোর করে কি করে, তারা ফেরত মানে মুরতাদ বানায়, সহজ ভাষায় এই জিনিসটা তারা করে। নাম পরিবর্তনের ক্যাম্পেইন, এটা অলরেডি কিন্তু কলকাতায় হচ্ছে, পশ্চিমবঙ্গে দেখবেন। এটা কিন্তু শুরু হয়েছিল মূলত উত্তরপ্রদেশে, যেমন এলাহাবাদ, আপনারা নাম শুনছেন, বিখ্যাত জায়গা, এটার নাম কি এখন, প্রয়াগরাজ, এটার নাম তারা বদলায় দিছে। একটা জায়গা ছিল মুঘল সরাই, এটার নাম তারা এখন বদলায় ফেলছে, দীনদয়াল উপাধ্যায় নাগার নাম চেঞ্জ করে দিয়েছে। সো এই জিনিসটা তারা করবে, যেটা অলরেডি আমরা পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে, এটা হলো ইউপি মডেল। আচ্ছা, এবং পাশাপাশি কি হবে, গণপিটুনি, লিঞ্চিং, গরু কাছে, গরুর মাংস খাচ্ছ, গরুর মাংস নিয়ে যাচ্ছে, এসব বলে পিটায় মেরে ফেলা, এরকম অনেক ঘটনা, ডজনের পর ডজন ঘটনা ঘটছে। এরপর যেটা হতে পারে সেটা হলো আসামের মডেল। আসামের মডেলটা কি, সেটা হলো ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, মানে এনআরসি করে তারা আসামের মুসলিমদের বিশাল একটা অংশকে নাগরিকত্ব থেকে বাদ দিছে। তাদের নাগরিকত্ব নিয়ে যখন প্রশ্ন তুলছে, এরপর তাদেরকে নিয়ে ডিটেনশন সেন্টারে দিছে, মানে বেসিক্যালি মানে এক ধরনের ওপেন এয়ার কারাগারের মতো। এবং তারপরে তারা তাদেরকে কি করতেছে, পুশিং করতেছে। যে হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী, সে কিন্তু বলছে যে অন্ধকার হলে আমরা পুশিং করি, এটা আপনারা শুনছেন, ভাইরাল হয়েছিল কিছুদিন আগে। তো এই কাজটা করা, অর্থাৎ নাগরিকত্ব থেকে বাদ দেওয়া একটা প্রক্রিয়া নিয়ে আসা, যেটা কাগজে কলমে সঠিক মনে হচ্ছে, বাট এটার মূল উদ্দেশ্য হলো নাগরিকত্ব থেকে মুসলমানদের বাদ দেওয়া, তারপর ডিটেনশন সেন্টারে নেওয়া, তারপর পুশ করা, বাংলাদেশে পুশ করা। এই মডেলটা হইতে পারে। 3 নম্বর যে মডেল, সেটা হলো ম্যাসিভ পুশিং। এখন যে পুশিংয়ের কথা বলছি, এগুলো কিন্তু ছোট ছোট পুশিং। তো বড় আকারের পুশিংয়ের এক্সাম্পল কি বলেন, রোহিঙ্গা, রাইট? সো বড় আকারের পুশিং, এইটার আশঙ্কাও কিন্তু থাকে, কারণ তারা নতুন কিছু আইন করছে। 2025 সালে তারা একটা আইন করছে, ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট। এই আইনটা আছে, পাশাপাশি আসামের কিছু আইন আছে আগে, কলোনিয়াল টাইমের, ফিরিঙ্গিদের টাইমের, ব্রিটিশদের টাইমের। তো এগুলাতে মানে প্রসেসটা খুব দ্রুত হয়, এটা চেক করার কোনো উপায় নাই, ঠিক আছে? তো এই প্রসেসের মধ্যে দিয়ে তারা চাইলে অনেক মানুষকে বাইর করতে পারবে, এবং এটাই কিন্তু তারা চায়। যেমন অমিত শাহর বক্তব্য আপনি দেখবেন যে তারা ক্রমাগত কি বলে, যে যারা বাংলাদেশি ঘুষ পিটিয়ে মানে উই পোকা, এটা উই পোকা বাংলাদেশে ঢুকছে, অনুপ্রবেশকারী বাংলাদেশে ঢুকছে, বাংলাদেশ থেকে ঢুকছে, এদেরকে ফেরত পাঠাতে হবে, এই কথাটা তারা বলে। কিন্তু এখানে দেখবেন যে যারা হিন্দু, পার্সি, খ্রিস্টান, জৈন, এরকম যারা বাংলাদেশ থেকে ভারতে গেছে অথবা আফগানিস্তান থেকে ভারতে গেছে, এদের কিন্তু তারা আবার বের করে দেয় না, এদেরকে রাখে। মানে এটা স্পষ্ট বোঝা যায় যে এটা আসলে মানে আইনটার মূল উদ্দেশ্য হলো কি, সুনির্দিষ্ট কিছু মানুষকে সিটিজেনশিপ থেকে এই করে আলাদা করে তাদেরকে বের করে দেওয়া, এবং সুনির্দিষ্ট মানুষ মানে মুসলমান। আচ্ছা, সো এই ক্ষেত্রে আরাকান টাইপের একটা সমস্যার আশঙ্কা থাকে, হয়তো মাত্রাটা অত বড় হবে না, আরাকানের তো একটা লম্বা হিস্ট্রি আছে, বাট এই আশঙ্কাটাও কিন্তু থাকে। তো এটা হলো একটা অংশ। বললাম যে ইন্ডিয়ার একটা কনসার্ন হলো পশ্চিমবঙ্গ। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাইরের থেকে আমাদের উপরে কি ঝামেলা আসতে পারে, এটা একটা উদাহরণ। এবার দেখেন ভিতরেরটা, যেটা আজকে আপনারা দেখতেছেন বা গত কয়েকদিন ধরে দেখতেছেন, যে পলাশবাড়ির ঘটনা, রংপুরের পলাশবাড়ির ঘটনা, গাইবান্ধার পলাশবাড়ির ঘটনা। আচ্ছা, এটার একটা ভূমিকা দেখেন, সেটা হলো ঐতিহাসিকভাবে আরএসএস কিন্তু একটা সেন্ট্রালাইজ মুভমেন্ট না, যে সবকিছু একই সংগঠনের অধীনে আছে, এটা একটা নেটওয়ার্ক মুভমেন্ট। সো আরএসএস এর সাথে মিলানো অনেক সংগঠন আছে, যেগুলা সরাসরি চেইন অফ কমান্ডে নাই, আবার একেবারে আলাদা এমনও না। যেমন ধরুন বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, শিবসেনা, এরকম অসংখ্য দল আছে, অসংখ্য। তো আরএসএস অ্যাকচুয়ালি কি করে, আরএসএস এর কোনো জায়গায় যখন কাজ শুরু হয়, তারা কি করে, তারা একটা শাখা খুলে, ওই শাখার কাজ কি, সকালবেলা ভোরে ব্যায়াম করা, সিম্পল এইটাই। এবং ওই শাখার একটা সাথে বা একটা এলাকাতে একটা লোক থাকে, তাকে ওরা বলে প্রচারক। এই প্রচারকের আর কোনো কাজ নাই, তার একমাত্র কাজ হলো এই আন্দোলনের কাজ করা। তো মোদি যেমন, সে কিন্তু একটা প্রচারক ছিল, মানে এই কাজটাই তার জীবন, আর কোনো কাজ তার নাই। সো আরএসএস এর কাজটা কিন্তু ওইভাবে সেন্ট্রালাইজ একটা কাজ না। তো এটা কেন বলতেছি, কারণ ঐতিহাসিকভাবে হিন্দুত্ববাদী আন্দোলন যেটা করে, সেটা হলো তাদের সাথে লিঙ্কড বিভিন্ন মন্দির থাকে, তাদের সাথে সম্পর্কিত বিভিন্ন চ্যারিটি প্রতিষ্ঠান থাকে, সেবামূলক প্রতিষ্ঠান থাকে, এদের মাধ্যমে তারা বিভিন্ন দেশে তাদের নেটওয়ার্কটা কি বিস্তার করে। এবং বাংলাদেশের সবচেয়ে ভালো উদাহরণ কি, ইসকন অরিজিনালি আমেরিকাতে শুরু হয় একটা মুভমেন্ট, এবং আইডিওলজিক্যালি ইসকনের সাথে কিন্তু মানে আরএসএস এর যে আইডিওলজি, এটার পার্থক্য আছে, মানে আকাইদি পার্থক্য আছে। মানে মুসলিমদের মধ্যে যেমন বিভিন্ন অংশের যে আকাইদি পার্থক্য থাকে, এদের সাথে কিন্তু আকাইদি পার্থক্য আছে, কিন্তু স্পেসিফিক্যালি এই জায়গাটাতে আপনি দেখবেন যে এখানে কিন্তু এটা তাদের একটা
মানে কাট আউট হিসেবে কাজ করতেছে বা তাদের একটা চ্যানেল হিসেবে বাংলাদেশে কাজ করতেছে। এবং তারা একটা কাজ যেটা করে সেটা হলো মন্দির নির্মাণ করা, কারণ তাদের ধর্মতে কিন্তু অনেক তীর্থস্থান আছে। মানে আমাদের ধর্মে কিন্তু তীর্থস্থান বলে কিছু নেই, আমাদের ধর্মে 2টা জায়গা আছে বা 3টা জায়গা আছে, 3 জায়গায় যাওয়া অ্যালাউড, মক্কা মদিনা আপনি বাইতুল মাকদিস আছে, এর বাইরে কিন্তু আর নাই। কিন্তু তাদের ধর্মে কিন্তু তীর্থস্থান হইলেই সেটাকে কেন্দ্র করে বিশাল একটা জিনিস তৈরি হয়ে যায়। এগুলো মাথায় রাখবেন পলাশবাড়ির আলোচনায় ঢোকার সময়। তো পলাশবাড়িতে কি হয়েছে, বেসিক ফ্যাক্ট কি, গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা, ওখানে একটা গ্রাম আছে করমপুর নাম, যেটাকে ওরা মধ্য রামচন্দ্রপুর বলতেছে। সেইখানে এটা হলো যে ঢাকা রংপুর হাইওয়ে দিয়ে গেলে 6-7 ঘন্টার জায়গা। সেইখানে তারা একটা বিশাল কমপ্লেক্স তৈরি করতেছে, যেই কমপ্লেক্সে অলরেডি 28 ফুট বড় একটা শিব মূর্তি তৈরি করা হয়েছে, 50 থেকে 60 ফুট লম্বা একটা কৃষ্ণ মূর্তি তৈরি করা হয়েছে। যে কৃষ্ণ মূর্তি উদ্বোধন করছে কে, ভারতীয় হাই কমিশনার, মানে হাই কমিশনার না, অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার মনোজ কুমার, সে এটা খুলছে। পাশাপাশি তারা এখানে একটা 80 ফিট বা 81 ফিট লম্বা রাম মূর্তি তৈরি করার চেষ্টা করতেছে। অলরেডি এটার কাজ চলমান, অনেক দূর আগায় গেছে। তো এইটা এলাকাবাসীর প্রতিরোধের কারণে বা প্রতিবাদের কারণে, প্রতিরোধ না প্রতিবাদের কারণে জুনের 11 তারিখ এটা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আচ্ছা, এবং এটার পিছনে কত টাকা লাগতেছে, প্রায় 17 থেকে 22 কোটি টাকার একটা বাজেট। এবং এটা কিন্তু ফুল একটা কমপ্লেক্স হিসেবে তৈরি করা, যে এখানে মানুষ আসবে রিসোর্টের মতো, মানে বাইরে মানুষ বসবে এরকম, মানে এটা জাস্ট মূর্তি তৈরি করা হচ্ছে না, কিন্তু এটা মানে একটা ঘাটি টাইপের হিসেবে তৈরি করা হচ্ছে, ফুল একটা বিশাল কমপ্লেক্স। এটা ভিডিও আপনি পাবেন নেটে খুঁজলে। আচ্ছা, এটা হলো বাহ্যিকভাবে যেটা দেখা যাচ্ছে, যেটা দেখেই অনেক সেকুলাররা হয়তো বলবে যে সমস্যা কি, এটা তো ধর্মীয় স্বাধীনতার বিষয়। বাংলাদেশের সব জায়গায় মসজিদ আছে না, ওরা করতেছে, সমস্যা কি, মূর্তি করতেছে, সমস্যা কই। বাট এখানে পিছনে কিছু বাস্তবতা আছে। বাস্তবতা কি, প্রথম বাস্তবতা হলো যে এই কাজটা যিনি করতেছে, মানে মূল যে এটার পরিচালক বা কেন্দ্রীয় কাজটা যে করতেছে, তার নাম হলো হরিদাস, রাইট, হরিদাস পাল বা হরিদাস তরণী ঘোষ বা এরকম নাম আছে। এই ভদ্রলোকের হিস্ট্রিটা প্রবলেম্যাটিক। তার হিস্ট্রি কি, ক্লাস 6-এ সে ভারতে চলে গেছে, তার ফ্যামিলির 3 ভাই অলরেডি ভারতে থাকে। ভারত থেকে দেশে এসে সে এসি সারাইয়ের কাজ শুরু করছে। সেটা সে কোথায় করতেছে, গণভবনের পাশে। গণভবনের পাশে সে এসি সারাই করার একটা দোকানে কাজ করতেছে, এবং গণভবনের এসি সারানোর কাজটা সে করতেছে। এবং সে নিজে বলতেছে যে শেখ সেলিমের সাথে তার ভালো সম্পর্ক ছিল। ঠিক আছে, তো জিনিসটা আসলে মিলে না। মানে একটা ছেলে ক্লাস 6-এ চলে গেছে, সেখান থেকে আসার পরে সে গণভবনের পাশেই এসি রিপেয়ারের কাজ করতেছে, এবং সে গণভবনের মতো একটা জায়গা, মানে গণভবন তো অনেক ইম্পর্টেন্ট জায়গা, একটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গা না, সেখানে গিয়ে সে কাজ করতেছে। তার আবার সম্পর্ক কার সাথে, শেখ সেলিমের সাথে। এই লোক একটা মুসলিম মেয়েকে বিয়ে করছে, নিজেকে মুসলিম পরিচয় দিয়ে, তাওহিদুল ইসলাম নাম পরিচয় দিয়ে হরিদাস একটা মুসলিম মেয়েকে বিয়ে করছে। তার বাবা ছিল সবজি ব্যবসায়ী। সে র্যাবের কাছে ধরা পড়ছে এই পরিচয়ের জন্য হাসিনার আমলে। সে বলছে সে রোহিঙ্গা ক্যাম্পে সবজি সাপ্লাই দিত, এবং এভাবে নাকি সে অনেক টাকা অর্জন করছে। ওই টাকা নিয়ে নাকি সে এখন মন্দির বানাচ্ছে। বাট এই পুরো বিষয়টা আসলে হিসাবে মিলতেছে না, বরং এটা শুনে মনে হয় যে তার পুরা মানে স্টোরি আর্টটা যেটা, এটা একটা ইন্টেলিজেন্স অপারেটিভদের মতো, যে সে বাংলাদেশে অল্প বয়সে চলে গেছে, আইডিওলজিক্যালি সেখানে দীক্ষিত হয়েছে, তাকে কিছু জিনিসপত্র শেখানো হয়েছে, এবং এসে তাকে গণভবনের মতো একটা জায়গার পাশে প্ল্যান্ট করা হয়েছে। তার একটা রিসোর্ট ছিল, প্যারিস রিসোর্ট সম্ভবত নাম, ফুলবাড়িয়াতে। এবং এটার ব্যাপারে কথা আসছে যে এখানে তো রিসোর্টে তো বিভিন্ন ধরনের মানুষ যাইতো, প্রভাবশালী লোকজন যাইতো, তো সেখানে সে ভিডিও করে বা নানাভাবে এদেরকে ব্ল্যাকমেল করতো, রাইট। এটাও ইন্টেলিজেন্সের অনেক পুরনো একটা টেকনিক, মানে হানি ট্র্যাপ যেটাকে বলা হয়, বেসিক্যালি জিনিসটাই, যে মানে তাকে তার এমন একটা মুহূর্তের ছবি তুলে বা রেকর্ড রেখে এটা দিয়ে তাকে ব্ল্যাকমেল করা, তাকে দিয়ে তার কাজ করায় নেওয়া, এটাও কিন্তু ইন্টেলিজেন্সের কাজ, গোয়েন্দা সংস্থার কাজ। এই সবগুলা কিন্তু সে করতেছে। আচ্ছা, এরপর কি হয়েছে দেখেন, 11 জুন এটা বন্ধ হইলো, মানে সাময়িকভাবে বন্ধ করা হলো। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিন্দু ছাত্রছাত্রীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাইকে আমরা জানি না, বা তারা একটা প্রতিবাদ করছে, বেশ প্রভোকেটিভ বক্তব্য, উস্কানিমূলক বক্তব্য। চট্টগ্রামে গতকাল চেরাগি পাহাড়ের ওখানে তারা একটা মশাল মিছিল করার চেষ্টা করছে। তারা বলছে ভিন্ন ইস্যু, বাট আপাতত মানে আপাত দৃষ্টিতে মনে হয় ভিন্ন ইস্যু না, যদিও তারা বলতেছে ভিন্ন ইস্যু। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল বা আজকে তারা প্রতিবাদ করছে, এবং প্রকাশ কান্তি দে নামে একজন ভদ্রলোক, হিন্দু মহাজোটের নেতা, সে বক্তব্য দিচ্ছে। সে বক্তব্যে বলতেছে রাম মন্দির ওইখানেই হবে, মন্দির ওইখানেই বানাবো, তোমাদের যদি ভালো না লাগে গাইবান্ধা ছেড়ে চলে যাও। তোমরা কারা এখানে? মুসলিমরা। মুসলিমদের তারা কি বলছে? জঙ্গি।
এই জিনিসটা তারা বলতেছে। এর 1 সপ্তাহ আগে বা 2 সপ্তাহ আগে আপনি দেখবেন যে ভারতে পশ্চিমবঙ্গে বিজেপির যে প্রধান দিলীপ ঘোষ, বিজেপির নেতা, সে বলতেছে নামাজ পড়তে চাইলে বাংলাদেশ বা পাকিস্তানে চলে যান। একই ধরনের টোন, একই ধরনের কথা। আপনি দেখেন যে এই ইস্যুটা হইল, এরপরে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, এই জায়গায় কিন্তু আপনি লোক নামায় দিতে পারছেন। এই জিনিসটা কিন্তু নর্মালি হয় না। আমরা যদি চেষ্টা করি আজকে যে ঠিক আছে আজকে এখান থেকে বের হয়ে গিয়ে আমরা এটার বিরুদ্ধে আন্দোলন করব, আপনি দেখবেন এটা কতটা কঠিন। ঢাকা ইউনিভার্সিটিতে করবেন, রাজশাহীতে করবেন, চট্টগ্রামে করবেন, জিনিসটা এত সহজ না। কিন্তু আপনার একটা নেটওয়ার্ক আগে থেকে লাগে, কিছু লোক লাগে যে কথা বলতে পারে, রাইট? অনেক কিছু ব্যাপার আছে। এটা কিন্তু সাথে সাথে হওয়া শুরু করলো। এবং হিন্দু মহাজোটের ব্যাপারে আপনারা চিনেন যে গোবিন্দচন্দ্র প্রামাণিক নামে এক ভদ্রলোক আছে, আওয়ামী লীগের সময় তার ভিডিও ভাইরাল হয়েছিল। সে বলছিল যে হ্যাঁ আমরা এখানে কি চাই, অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চাই, আবার অখণ্ড ভারত প্রতিষ্ঠার জন্য আমরা শপথ করতেছি। সে হলো হিন্দু মহাজোটের নেতা। ওই হিন্দু মহাজোটের আরেকটা নেতা প্রকাশকান্তি দে, সে এসে এই বক্তব্য দিচ্ছে। তো এই পুরো জিনিসটার মধ্যে একটা প্ল্যান করা একটা বিষয়, এটা কিন্তু মনে হয়। এবং আগামীতে যে জিনিসটা আমরা দেখতে পারি সেটা হলো, এক হলো এই ধরনের তাদের আন্দোলন এটা আরো বেশি হওয়া, এটা হলো একটা। 2 নাম্বার হলো যে আমাদের ওই যে সেকুলার সোসাইটি যারা আছে, সুশীল, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক অঙ্গন, সিনিয়র সাংবাদিক, আপনি দেখবেন যে এরা এখন এটার পক্ষে বক্তব্য নিয়ে হাজির হবে। যে ইসলামপন্থী মব বা তৌহিদি জনতা এরা কি করতেছে, ধর্মীয় স্বাধীনতার বিরুদ্ধে বাধা দিচ্ছে, বাট এটার মাধ্যমে তারা কি করবে, ওই কাজটার একটা বৈধতা তৈরি করবে। তো এইখানে যে ঘটনাটা ঘটতেছে এটার সাথে 2টা ঐতিহাসিক ঘটনার আমি তুলনা করি আপনাদের। একটা হলো অযোধ্যায় রাম মন্দির। কেন তুলনা করতেছি? কারণ তাদের বক্তব্যের মধ্যেই আছে। আমরা যখন নিউজ দেখছি, আমরা যখন প্রতিবাদ করতেছি, তখন আমরা মূর্তির প্রতিবাদ করতেছি। আপনি দেখবেন যে একজন কর্নেল হাসিন সম্ভবত, তার একটা বক্তব্য ছিল যে তুমি মন্দির বানাও, মূর্তি মন্দিরের ভেতরে রাখো, তুমি বাইরে এত বড় বড় মূর্তি তৈরি করছো কেন? কিন্তু তারা যখন বক্তব্য দিচ্ছে, তারা কি বলতেছে, রাম মন্দির বানাবো, মন্দির ওখানেই বানাবো। এই কথাটার একটা ঐতিহাসিক তাৎপর্য আছে। কারণ বাবরি মসজিদের ভেঙে যখন অযোধ্যায় রাম মন্দির তৈরি করা হয়, তখন তাদের স্লোগান ছিল মন্দির ওহি বানায়েঙ্গে, মন্দির বানাবো, ওইখানেই বানাবো। এবং এটার পক্ষে তাদের একটা বয়ান ছিল। বয়ানটা কি? তাদের বয়ান হলো যে বাবরি মসজিদের জায়গায় আসলে এটা হলো রামচন্দ্রের জন্মভূমি, রামচন্দ্র ওই জায়গায় জন্ম হয়েছিল, অতএব এখানে একটা মন্দির ছিল, বাবর সেখানে নতুন করে মসজিদ তৈরি করছে। এটা হলো তাদের বয়ান। আসলে তারা কি করছিল? আসলে তারা যেটা করছিল, ওই জায়গায় একটা মসজিদ ছিল, বাবরি মসজিদ ছিল। 1949 সালে একটা সাধু রাতের অন্ধকারে একটা মূর্তি নিয়ে ওই মসজিদের ভেতরে রেখে দিয়ে আসছিল। সকালবেলা প্রচার করছে যে মানে মিরাকল হয়েছে, মানে মানে কি অলৌকিক ঘটনা ঘটে গেছে, এই যে রামচন্দ্র তার মূর্তি এখানে চলে আসছে, উনি এখানে চলে আসছেন। সাথে সাথে এরা ইবাদত করতে চলে আসছে, তারা চলে আসছে ইবাদত করতে। এখন মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে, আবার লোকজন সেখানে আসা শুরু করছে। তীর্থস্থান যেখানে তো কারামত ঘটছে, মানে ওদের দৃষ্টিতে কারামত আর কি, যেখানে আসছে এবং পুরো দেশ থেকে লোকজন আসা শুরু করছে। 1949 থেকে 86 পর্যন্ত এটা বন্ধ, কিন্তু এটা চারপাশে অলরেডি কিন্তু একটা তীর্থস্থানের ইনফ্রাস্ট্রাকচার দাঁড়ায় গেছে। 86-তে গিয়ে রাজীব গান্ধীর সরকারের সময়, কংগ্রেস সরকার, সেকুলার সরকারের সময় এটা কিন্তু খুলে দেওয়া হয়েছে। এবং তারপরে 92 সালে গিয়ে রাম মন্দির মানে বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছে। 24-এ না 23-এ গিয়ে বাবরি মসজিদ রাম মন্দির সেখানে আবার তৈরি করা হয়েছে। তো এই কাজটা শুরু করছিল হিন্দু মহাসভার একটা নেতা। হিন্দু মহাসভা হলো সাভারকারের দল, যেটা এরা RSS এর চাইতেও করা, RSS কে এরা মডারেট মনে করে, ঠিক আছে, সাভারকারের দল। আর অ্যাকচুয়াল ভাঙার কাজটা করছে বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, এরা, যেটা হলো RSS সিস্টার অর্গানাইজেশন। তারা এইভাবে কাজটা করে। এখন দেখেন, আপনারা দেখবেন যে পশ্চিমবঙ্গের একজন সাংবাদিক আছে মনোজ দাস, তার একটা বক্তব্য আছে, এটা ভাইরাল হয়েছে বাংলাদেশে। সেখানে সে বলতেছে যে এইখানে 1787 সালে একটা মন্দির ছিল, সেই মন্দিরটাই এখন বড় করে তৈরি করা হচ্ছে, এটা একটা তীর্থস্থান হবে, সারা বিশ্ব থেকে হিন্দুরা এখানে আসবে, এটা বাংলাদেশের অর্থনীতির জন্য খুব ভালো একটা কাজ হবে। তো এখানে আসলে কোনো বাধা দেওয়া যাবে না, মন্দির ওইখানেই তৈরি হবে। এবং এটা কিন্তু বাংলাদেশের নেতারা বলছে যে মন্দির ওইখানেই তৈরি হবে। তো এটার ফলে কি হবে, তীর্থস্থান কেন্দ্রিক কিন্তু এক ধরনের ইকোনমি হিন্দু ধর্মের ভেতরে আছে, বা এই টাইপের ধর্মের মধ্যে থাকে, যে যেখানে একটা তীর্থস্থান থাকে তাকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠান তৈরি হয়, তাকে কেন্দ্র করে জনবসতি গড়ে ওঠে, এবং সেখানে এক ধরনের ইকোনমিক স্ট্রাকচার, সোশ্যাল স্ট্রাকচার তৈরি হয়। এখন তো ওই জায়গাটা মুসলিম অধ্যুষিত জায়গা, মানে হিন্দু আছে বাট মেজরিটি তো মুসলিম। তো তীর্থস্থান বানাইতে হলে ওখানে কিন্তু আপনার সিচুয়েশনটা ডিফারেন্ট হইতে হবে। তো এই জায়গায় আপনি একটা তুলনা পাবেন কিসের সাথে, বাবরি মসজিদের সাথে। একই না, হুবহু এক না। আমি একটা উদাহরণ টানতেছি। আরেকটা উদাহরণ হলো যে বঙ্গভূমির ক্ষেত্রে। বঙ্গভূমির উদ্দেশ্য কি ছিল? দক্ষিণ পশ্চিমের 6টা জেলাকে আলাদা করা। প্রকল্প ভারতের, পরিচালিত হচ্ছে ভারতে, কাজ করতেছে বাংলাদেশে। তো আপনি ওইখানে দেখতেছেন ব্যাপারটা কি, যে সীমান্ত সংলগ্ন একটা এরিয়া,
চিকেন নেকের নিচের একটা এরিয়া, নাজুক এরিয়া, সেখানে প্রকল্প ভারতের কাজ করতেছে ওই হরিদাস পাল টাইপের লোকজন, বাংলাদেশের হিন্দুদের একটা অংশকে দিয়ে, এবং তারা এখানে কাজে লাগাচ্ছে কাদেরকে? তাদের যে নেটওয়ার্ক আছে এবং ইসকন টাইপের যে নেটওয়ার্কগুলো তারা দীর্ঘ সময় ধরে গড়ে তুলছে গত 15-20 বছরে, সেটাকে তারা এখানে কাজে লাগাতে পারতেছে। সো এই ব্যাপারটা কিন্তু আমরা এখানে দেখতেছি। তো আলটিমেটলি এটা আসলে কোন দিকে যাইতে পারে? এটা আমার কথা না, এটা ভারতীয় অনেক সিকিউরিটি অ্যানালিস্ট বলতেছে যে যেই কাজটা করতে হবে সেটা হলো রংপুরকে বাংলাদেশ থেকে আলাদা করতে হবে। আপনি ভারতীয় সিকিউরিটি অ্যানালিস্টের নিজস্ব লেখা আছে, সেখানে আপনারা দেখবেন যে তারা বলতেছে চিকেন স্নেককে প্রশস্ত করতে হবে। প্রশস্ত করার উপায় কি? হয় রংপুরকে কিনে নাও অথবা রংপুরকে আলাদা করো। কিনে নেওয়ার একটা ঐতিহাসিক ব্যাপার আছে, যেমন লুইজিয়ানা আমেরিকার একটা জায়গা, এটা কিন্তু আমেরিকা কিনে দিয়েছিল, রাইট? সো এইরকম যে এদের কিনে নাও অথবা এটা আলাদা করো। তো আলাদা করার প্রসেসটা কি হবে? এটা যে একটা তীর্থস্থানে পরিণত হয়, এখান থেকে সারা বিশ্ব থেকে হিন্দুরা আসবে, এটা চারপাশে হিন্দুদের একটা ইকোনমি গড়ে উঠবে, ডেমোগ্রাফিক শিফট করবে, অনেক হিন্দু সেখানে আসবে। তো ওই জিনিসটাকে ইউজ করে আপনি তখন এটাকে ইদার জোর করে অথবা নেগোসিয়েশনের মাধ্যমে আলাদা করবেন। ভারতের একজন অ্যানালিস্ট বলছে পপুলেশন সোয়াপের কথা। আম্বেদকর নামে এক লোক ছিল, ভারতের কনস্টিটিউশনের প্রধান আর্কিটেক্ট বলা হয়। এই ভদ্রলোক 40 সালে একটা বই লিখছিল, থটস অন পাকিস্তান, পাকিস্তানের ব্যাপারে চিন্তা। সেখানে সে বলছিল যে দ্বিজাতি তত্ত্বের কারণে যদি দুটা দেশ করা হয় তাহলে পপুলেশন সোয়াপ করা হোক, মানে হিন্দু জনগোষ্ঠীকে পুরোপুরিভাবে ভারতে নিয়ে যাওয়া, মুসলিম জনগোষ্ঠীকে পুরোপুরিভাবে পাকিস্তানে নিয়ে আসা। এটা কিন্তু হয় নাই, রাইট? সো এইটার কথাও তারা বলতেছে যে রংপুরের মানুষের সংখ্যা 1.3 কোটি বা 4 কোটি, মানে 1.4 মিলিয়ন বা এরকম 10 পয়েন্ট সামথিং। বাংলাদেশের টোটাল হিন্দুর সংখ্যা এর কাছাকাছি। সো বাংলাদেশের সব হিন্দুকে ওখানে নিয়ে যাওয়া হোক, মুসলমানদের ওখান থেকে বের করে ফেলা হোক, তারপর এটা একটা আলাদা ইদার ইন্ডিয়ার সাথে মিশে যাবে অথবা এটা একটা আলাদা প্রজাতন্ত্র হবে। আসলে আলাদা প্রজাতন্ত্র হয়ে টিকে থাকবে না, এটা হলো প্রথম ধাপ। তারপর সে কোথায় যাবে? ভারতের সাথে সে মিশে যাবে। সো এই পরিকল্পনাটা তাদের আছে। আপনি জানেন যে অলরেডি রংপুর সংলগ্ন যে এলাকা, এখানে কিন্তু ভারতের একাধিক মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়েছে, এটাও আপনারা জানেন, তারা এটা করতেছে। তো এইটা হলো সবচেয়ে লাইকলি, মানে এটা হলো অন্যতম লাইকলি সিচুয়েশন। যে এন্ড গেমটা কি? এন্ড গেমটা হলো যে এইখানে যদি একটা তীর্থস্থান টাইপের গড়ে ওঠে, ডেমোগ্রাফিক শিফট হবে, অনেক হিন্দু এখানে আসা শুরু করবে, এটাকে কেন্দ্র করে একটা অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠবে, সামাজিক একটা পরিবর্তন হবে। এটাকে ব্যবহার করে তারা চেষ্টা করবে সামহাও এটাকে আলাদা করতে। এটা করার জন্য কি করবে? ট্রিগার লাগবে কিছু একটা। সো ট্রিগারটা কি হইতে পারে? দাঙ্গা। দাঙ্গা খুব ভালো একটা ট্রিগার, কারণ দাঙ্গা দেখায় তখন তারা বলতে পারবে যে বাংলাদেশের হিন্দুদের উপরে ব্যাপক নির্যাতন হচ্ছে, তো স্বাভাবিকভাবে এখন ইন্ডিয়ার এখানে একটা ভালো ভূমিকা রাখতে হবে। এটা দিয়ে তারা তখন এই কাজটা করতে পারবে। এখন এই জায়গাটায় যদি এমন কিছু হয়, মানে আমরা চিন্তা করি যে ইন্ডিয়া মনে হয় সামরিকভাবে আমাদেরকে দখল করে নেবে, সাধারণত ইন্ডিয়া এটা করার চেষ্টা করবে না। ওদের টেন্ডেন্সিটা এরকম না, হিন্দুত্ববাদী আন্দোলনের টেন্ডেন্সিও এমন না, ভারতীয়দের ইন জেনারেল টেন্ডেন্সি এমন না, সাহস একটু কম আছে, ঠিক আছে? তো ওরা সরাসরি আপনাকে দখল করার চেষ্টা করবে না, ওরা এইভাবে করার চেষ্টা করবে, এরকম কিছু টেকনিকের মাধ্যমে। এরকম যদি টেকনিক হয়, আমাদের অপশনগুলো কি কি? আমাদেরকে কে হেল্প করবে? ধরুন সর্বোচ্চ পাকিস্তান হেল্প করবে, কথার কথা ধরলাম পাকিস্তান হেল্প করবে, কিন্তু ভারতকে হেল্প করবে আমেরিকা। কেন আমেরিকা হেল্প করবে? হেল্প করা বলতে প্রশ্রয় দিবে অ্যাটলিস্ট। কেন করবে? দেখেন, প্রথমটা হলো যে ভারতের মানে প্রত্যেকটা দিক থেকে আমেরিকার জন্য বাংলাদেশের চাইতে ভারত বেশি গুরুত্বপূর্ণ। প্রথমটা দেখেন যে আমেরিকার প্রধান কনসার্ন হলো এখন চায়না। তো তারা এই অঞ্চলে চায়নাকে থামাইতে চায়। তো চায়নাকে থামানোর জন্য তাদের কাকে লাগবে? ভারতকে লাগবে, ডেফিনেটলি ভারতকে লাগবে। কারণ ভারতের সাথে চায়নার আবার অনেক আগে থেকে যুদ্ধ, অরুণাচলকে কেন্দ্র করে অনেক আগে থেকে যুদ্ধ, কোয়াড করছে তারা, রাইট? এরকম অনেক কিছু তারা করছে। সো এখানে তাদের কিন্তু ভারতকে লাগবে, 1 নাম্বার। 2 নাম্বার, ইন্ডিয়া তাদের জন্য বিশাল একটা মার্কেট। ইন্ডিয়ার সাথে বিশাল ধরনের ট্রেড, বিশাল পরিমাণ ট্রেড তাদের আছে, হান্ড্রেডস অফ বিলিয়ন্স অফ ডলার, এনার্জি, এগ্রিকালচার, নানা দিক থেকে। এটা হলো একটা। এবং ইন্ডিয়ার ইকোনমি অনেক বড়, এখন অনেক 5th লার্জেস্ট ইকোনমি সম্ভবত এটা। 3 নাম্বার হলো ইসরায়েল। কারণ ইসরায়েল এবং হিন্দুত্ববাদী আন্দোলন বা ইসরায়েল, ভারত হলো কি ন্যাচারাল অ্যালাই, এবং তারা দুজনেই কিন্তু অস্তিত্বের সংকট হিসেবে ইসলামকে এবং মুসলিমদেরকে দেখে। এটা অন্যদের ক্ষেত্রে আলাদা, মানে আমেরিকার ক্ষেত্রে ব্যাপারটা কিছুটা হলেও আলাদা, কিন্তু এদের জন্য ব্যাপারটা ভিন্ন। এরা অনেক বেশি কট্টরপন্থী, সহজ ভাষায়। সো ইসরায়েল কিন্তু হেল্প করবে এখানে, এবং ইসরায়েল লবিটা তখন ভারত বা হিন্দুত্ববাদী শক্তি কাজে লাগাতে পারবে। এর বাইরে আমেরিকার পলিটিক্যাল যে স্ট্রাকচার, আমেরিকার ইকোনমিক যে স্ট্রাকচার, সেখানে কিন্তু ভারতের প্রভাব অনেক বেড়ে গেছে। যেমন এখনকার আমেরিকার ভাইস প্রেসিডেন্টের নাম কি বলেন?
জেডি ভ্যান্স, তার ওয়াইফকে বলেন, তার ওয়াইফ ভারতীয় হিন্দু, উষা, রাইট? তার ফ্যামিলি অন্ধ্রপ্রদেশ থেকে আসছে, সে ওখানে বড় হয়েছে, বাট তার ফ্যামিলি অন্ধ্রপ্রদেশ থেকে আসছে। FBI এর প্রধান ক্যাশ প্যাটেল ভারতীয় বংশোদ্ভূত, তার ফ্যামিলি হলো গুজরাটি হিন্দু ফ্যামিলি। তুলসী গ্যাবার্ড, লাইক এদের গোয়েন্দা এই ছিল, ট্রাম্পের সাথে একটু মনোমালিন্য হয়েছে, এখন নাই, সে কিন্তু সরাসরি ইসকনের মেম্বার, মানে তার ফ্যামিলি ইসকনের ফ্যামিলি। তো এরকম একটা বড় প্রভাব কিন্তু সফট পাওয়ার, এটা ডিরেক্টলি হিসাব করা মুশকিল, বাট এরকম একটা প্রভাব কিন্তু তাদের আমেরিকার যে রাজনীতি এবং আমেরিকার যে সমাজ সেখানে গড়ে উঠছে। সো এই জিনিসটা আসছে। সো এই জায়গা থেকে আমেরিকা যদি এমন কোনো কিছু হয়, বাংলাদেশ এবং ভারতের মধ্যে কোনো একটা সমস্যা হয়, এই জায়গায় কিন্তু তারা কি করবে না, আপনার পক্ষে থাকবে না অ্যাটলিস্ট, রাইট? সো পাকিস্তান যদি আপনার পক্ষে থাকতেও চায়, খালি ভারত হলে সে থাকবে, কারণ ভারতের সাথে পাকিস্তানের বড় একটা সমস্যা আছে। কিন্তু আমেরিকা যদি এখানে অন্যরকম থাকে তখন সে কী করবে, এই ব্যাপারটাও আছে। তো এই জায়গাতে এইটা হলো জাস্ট আমি কি আলোচনা করলাম যে হিন্দুত্ববাদের আগ্রাসনটা বাংলাদেশে বর্তমানে কিভাবে চলতেছে, এটাই শেষ না, কিন্তু এখানেই সব কথা শেষ না, এটা আরও অনেক নানাভাবে আপনার সামনে আসতে থাকবে। তো এই জায়গায় আগামীতে যে বড় সম্ভাবনা আছে সেটা হলো যে আপনি দেখবেন যে তারা অনেক বেশি উস্কানি দেওয়া শুরু করবে। অলরেডি কিন্তু এরকম উস্কানিমূলক ঘটনা বিভিন্ন জায়গায় ঘটে। কিছুদিন আগেও নমুসলিম একজন বোনকে পাওয়া গেছে, তাকে গিয়ে আশ্রমে আটকে রাখছিল, আপনারা দেখছেন। এগুলো নিয়ে কিন্তু বাংলাদেশের খুব একটা আলোচনা হয় না, সোশ্যাল মিডিয়াতে বলেন বা ইভেন মানে মেইন স্ট্রিম মিডিয়াতে তো হয়ই না, জাতীয় পর্যায়ে এটা হয় না। তো এই জায়গায় তারা প্রভোকেশন দেওয়ার চেষ্টা করবে, উস্কানি দেওয়ার চেষ্টা করবে। এই উস্কানিটা বাংলাদেশের হিন্দুদের জন্য ক্ষতিকর, কারণ এটা তো আসলে তাদের স্বার্থের জায়গা থেকে হচ্ছে না, এটা হচ্ছে ভারতীয় স্বার্থের জায়গা থেকে। কিন্তু এই উস্কানি দেওয়ার চেষ্টা হবে, এবং এই উস্কানিটাতে যদি আমরা রিয়াক্ট করি, মানে মুসলমানরা যদি এটা রিয়াক্ট করে, তখন তারা ওই জিনিসটা দেখাতে পারবে যে এখানে একটা জাস্টিফিকেশন আছে ভারতের কিছু একটা করার, কারণ বাংলাদেশের হিন্দুরা হিন্দু খাত্রে মেহে, বাংলাদেশের হিন্দুরা ক্ষতির মধ্যে আছে। সো এটা একটা বিষয়। এখন ঠিক আছে, এটা বুঝলাম যে উস্কানিতে পা দেওয়া যাবে না, বাকি এটা তো কোনো করণীয় না, মানে উস্কানিতে পা দিলাম না, বাকি কি করব? তো এটা একটা জটিল সমস্যা, আমরা কি করব? করার জন্য যাদের কাজ করার কথা তারা কেউ কিছু করে না। প্রথম করার কথা কার? প্রথম করার কথা হলো গভর্নমেন্টের, তো গভর্নমেন্ট কিছু করে না, এক নম্বর। আচ্ছা, তারপরে করার কথা কার? রাজনৈতিক দলগুলা কিছু করে না। যারা ইসলামের কল্যাণের জন্য এত গণতন্ত্র কেন লাগবে, সেকুলার আইন কেন লাগবে, এত ভূগোল বুঝাইলো, এরাও আলটিমেটলি দেখেন এখানে কিন্তু কিছু করতে পারতেছে না। আচ্ছা, এরপরে করার কথা কার? এরপরে করার কথা হলো যে যারা মুরব্বি ধরা হয়, মুসলিমদের যারা মুরব্বি ধরা হয়, ওলামায়ে কেরাম বা তাদের দিক থেকেও খুব কিছু আমরা এরকম দেখতেছি না। হ্যাঁ, ইমাম ওলামা পরিষদ গাইবান্ধাতে প্রতিবাদ করছে, হেফাজতে ইসলাম একটা বক্তব্য দিছে, বাকি এটা কি যথেষ্ট কিনা? এগুলো শুধুমাত্র প্রতিক্রিয়া, যেটা দশকের পর দশক একটা পরিকল্পনা তৈরি করা হয়েছে, এটা আপনি জাস্ট ইস্যু ভিত্তিক প্রতিক্রিয়া করে আপনি সমান করতে পারবেন না। এবং এটার জন্য খালি তৌহিদি জনতাকে দিয়ে হবে না, আপনার অ্যাকচুয়াল জনতাকে লাগবে, তাকে সম্পৃক্ত করতে হবে। এবং অ্যাকচুয়াল জনতা তো আপনার এগেনস্টে না, মানে যে দিনের থেকে অনেক দূরে আছে, সেও কি এই বিষয়ে আপনার বিরুদ্ধে না? সেই ইস্যুয়ে ভারতের বিরুদ্ধে না, অবশ্যই বিরুদ্ধে। বাকি আপনার তো তাকে এখানে ইনক্লুড করতে হবে, আপনার এমন একটা উপায় বাইর করতে হবে যাতে করে এই শক্তিটাকে আমি কাজে লাগাতে পারি। তো এই ক্ষেত্রেও না সরকার, না রাজনৈতিক শক্তি, এবং দুঃখজনকভাবে না দিনী অঙ্গনের যাদেরকে মুরব্বী চিন্তা করা হয় বা মুসলিম কওমের যাদেরকে গার্ডিয়ান চিন্তা করা হয়, তাদের থেকেও আমরা সময়োপযোগী পদক্ষেপ কি দেখতেছি না। এটা হলো অনেক চিন্তার একটা বিষয়। আচ্ছা, এখন পাশাপাশি বড় একটা সমস্যা হলো যে আপনি এটা তো ধরে রাখা যায় যে সরকারের দিক থেকে এটার কোনো লং টার্ম সলিউশন আসবে না, সরকার চাইবে এগুলো ঝুলায় রাখতে, ঠিক আছে এটা না হোক বা এরকম, এবং মানুষ ভুলে যাবে, এটার উপর আশা করে থাকবে তারা, এবং মানুষ আসলেই ভুলে যাবে। তো এই জায়গায় কাজ করতে হলে তো মুসলিম সাধারণ মানুষকেই কাজ করতে হবে। কিন্তু মুসলিম সাধারণ মানুষই যখনই এই ধরনের ইস্যু নিয়ে কাজ করতে যাবে, তখন সেটাকে কী হিসেবে দেখা হবে? ইসলামী উগ্রবাদ বা জঙ্গিবাদ, রাইট? তো এই কাজটা আবার কে করবে? এটা কি হিন্দুরা করবে? না, এটা হিন্দুরা করবে না, এটা আপনার সেকুলার সমাজ, আপনার সেকুলার রাষ্ট্র করবে। কথাটা বুঝছেন যে বাইরের থেকে একটা এনিমি আপনাকে মারতে আসতেছে বা আপনাকে মারতেছে, আপনি যখন এটার মোকাবেলা করার চিন্তা করতেছেন বা সামান্যতম চেষ্টা করবেন নিজেকে বাঁচানোর, তখন আবার এক রেফারি আছে, সে এসে আপনারা থামাবে যে না তুমি তো ইসলামী উগ্রবাদী। সেই রেফারিকে, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনাকে রক্ষা করার, কিন্তু ওই রেফারি সবসময় ওর পক্ষে যায়। কেন যায়? নিচেরটাই এমন, সেকুলার ব্যবস্থার নিচেরটাই এমন, সে আপনাকে সবসময় শত্রু হিসেবে দেখবে। যতক্ষণ এই ব্যবস্থাটা আছে, আপনি রাষ্ট্র, মানে আপনার রাষ্ট্রের যদি পারমাণবিক বোমাও থাকে, এটা আপনি আপনার পক্ষে কাজে লাগাতে পারবেন না। কারণটা হলো ওই বোমা যে নিয়ন্ত্রণ করে সে হলো ওই রেফারি।
যে খালি আপনারে দেখে, যে মানে মানে আপনাকেই সে শাস্তি দেয়। বড়লোকের ছেলেও কাজ করছে, গরিবের ছেলেও কাজ করছে, মাইক দেয় গরিবের ছেলেকে, বড়লোকের ছেলেকে বলে যে তুমি কি বা কোক খাবা, এরকম আর কি। এই জিনিসটা হইতে থাকবে। এইটা হলো সামগ্রিক বাস্তবতার জায়গা। তো এইখানে আমাদের করণীয় কি, কাদের কি করণীয়? কারণ আমি প্রতিষ্ঠিত যে শক্তি আছে, রাষ্ট্রীয় শক্তি বলেন, রাজনৈতিক শক্তি বলেন, বা ইসলামী সামাজিক শক্তি যেটা প্রতিষ্ঠিত, যেটা সেখান থেকেও কিন্তু আলটিমেটলি আমরা সময়োপযোগী বা প্রয়োজনীয় পদক্ষেপ দেখতে পাচ্ছি না। রিয়াকশনের বাইরে, রিয়াকশন হবে অন্তত এইটুকু আশা রাখা যায় ইনশাআল্লাহ তাআলা, বাকি লং টার্ম কিছু হবে এটা কিন্তু এখন আশা করাটা মুশকিল মনে হচ্ছে। আচ্ছা, তো কাজ মানুষের করতে হবে। এখন মানুষ কে কিভাবে কাজ করবে এটা তার অবস্থা অনুযায়ী। যেমন মনে করেন যারা একটু প্রভাবশালী মানুষ, তারা তাদের মতো করে অনেক কিছু করতে পারে। যেমন মনে করেন আপনি রংপুরে বিশাল একটা মাদ্রাসা দিতে পারেন, কথার কথা, অনেক বড় করে একটা মাদ্রাসা করতে পারেন। এটা কিন্তু চেকমেট। মানে সে তখন ওখানে মন্দির কমপ্লেক্স বানাবে, আপনি এখানে বিশাল একটা মাদ্রাসা বানাইছেন, মনে করেন 10-20 হাজার স্টুডেন্টের। সেম জিনিস কিন্তু হবে। মাদ্রাসা কেন্দ্র করে একটা ইকোনমি গড়ে উঠবে, মাদ্রাসা কেন্দ্র করে একটা কালচার গড়ে উঠবে, এবং 10,000 মুসলিম মাদ্রাসার ছাত্র তলিবুল ইলম ওইখানে অলরেডি আছে। চেকমেট কিন্তু। এখন এটা করার সুযোগ আছে, অনেক মানুষের এই পরিমাণ টাকা পয়সা আছে, বাট করা হবে কিনা সেটা ভিন্ন কথা। তো এটা তার অবস্থা অনুযায়ী। তো আমাদের জায়গা থেকে কি করা উচিত? আমাদের টেন্ডেন্সি, প্রথমত আমাদের মনোভাবটা একটু পরিবর্তন করা উচিত। এই বিষয়গুলো নিয়ে যখন আপনি আলোচনা করবেন, অনেক ভাই আলোচনাটা কোথায় নেবেন, যে এই তো গাজওয়ায়ে হিন্দ শুরু হয়ে যাচ্ছে, এটা গাজওয়ায়ে হিন্দের অংশ। অথবা তারা বলবে হ্যাঁ আমরা আগেই বলছিলাম যে বাংলাদেশ হলো দক্ষিণ এশিয়ার গাজা, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার গাজাতে পরিণত হবে। অথবা তারা চিন্তা করবে যে ঠিক আছে, হ্যাঁ এখন তো আমাদের কিছু একটা করতে হবে, আপনারা ডাক দেন, ডাক দিলে আমরা আসি। এই চিন্তাগুলা খারাপ কিছু না। মানে এই চিন্তার পেছনে যেই জজবাটা আছে বা যে ইমোশনটা আছে এটা ভালো। সমস্যা হলো শুধু এইটুকুতে থাকলে এটার কোনো অপারেশনাল ভ্যালু নাই, এটা থেকে আপনি কিছু পাবেন না। মনে করেন ইমাম মাহদী আসলে আমি যুদ্ধে যোগ দিব, এই স্টেটমেন্টটা খুব ভালো, বাকি এটার কোনো ভ্যালু নাই। সো গাজওয়ায়ে হিন্দ হইলে আমি আসি, গাজওয়ায়ে হিন্দ না হইলে তুমি কি করবা? গাজওয়ায়ে হিন্দ যে হবে এটা তো তুমি নিশ্চিত না এখনো, তাই না? দক্ষিণ এশিয়ার গাজা, বুঝলাম তো, দক্ষিণ এশিয়ার গাজা হওয়ার পরে কি কিছু তো একটা করতে হবে। এটা কি তুমি ওয়েট করবা গাজা হওয়া পর্যন্ত, তারপর কিছু করবা, নাকি এখন কিছু করবা? এই ব্যাপারটা আছে। আপনারা সবাই এখন, খুব ভালো কথা, কোরআন সুন্নাহর অনুকূল কথা, কোরআন সুন্নাহ এটাই চায়। বাকি বাংলাদেশের হিস্ট্রিতে গত 54 বছরে একই ঘরানার ভিতরে মানুষ একত্রিত হতে পারছে কিনা? একই ঘরানা বলতেছি আমি, সকল ঘরানার মুসলিম বাদ দিলাম, একই ঘরানার মধ্যে এটা হয়েছে কিনা? এটা আজকে হবে বলে আপনি মনে করার বাস্তবসম্মত কোনো কারণ আছে কিনা? যদি না হয় এটাকে শর্ত বানায় বসে থাকা যৌক্তিক কিনা? তো চিন্তা করেন যে তারা যেমন ঢাকা ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম করতে পারলো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে করলো, চট্টগ্রামে করলো, এই যে ওই পলাশবাড়ির এর পক্ষে, মূর্তির স্থাপনার পক্ষে, এটার মোকাবেলায় তো আমরা কোনো কিছু করতে পারলাম না, কিন্তু এটা তো খুব জটিল ছিল না করা, এটা করা তো সম্ভব ছিল। আমরা বসে আছি কি, ঠিক আছে রাজনৈতিক দলগুলা করবে, ঠিক আছে ছাত্র সংগঠনগুলো করবে, ঠিক আছে ওলামায়ে কেরাম ডাক দিলে আমরা আসবো। আপনি তো দেখতেছেন তারা করতেছে না, আপনি কতদিন এখন ওয়েট করবেন এটার জন্য, তাই না? মনে করেন আপনি ধরেন জাহাজ ডুবে যাইতেছে, এখন জাহাজ ডুবে যাচ্ছে, আপনি মানে লাইফ গার্ডে ফোন করছেন, ওরা কোস্টগার্ডকে ফোন করছেন, কোস্টগার্ড লোক পাঠাইতেছে, আসতেছে, তো আপনি অপেক্ষা করতেছেন, যেহেতু সে আসবে আপনি অপেক্ষা করতেছেন, নিজে থেকে কিছু করতেছেন না, কিন্তু পানি বাড়তেছে। তো পানি যখন এত দূর চলে আসছে তখন কি আপনি অপেক্ষা করবেন? না, কোস্টগার্ডকে ফোন দিছি, দাঁড়াও অপেক্ষা করো, কিছু একটা ব্যবস্থা হবে না। আপনি তখন নিজে লাইফ বোট নিয়ে বা নৌকা নিয়ে কিছু না কিছু করার চেষ্টা করবেন, তাই না? তো এই বিষয়টা বোঝাটা জরুরি যে আমরা যদি এভাবে অপেক্ষা করে থাকি, ঐতিহাসিক ট্রেন্ড কি বলে? ঐতিহাসিক ট্রেন্ড বলে যে এরকম সমাধান আসছে কোনো একটা বিষয় কি আসে নাই। তো আমাদের নিজের জায়গা থেকে এই কাজগুলো করা দরকার। সো মনে করেন বিশ্ববিদ্যালয়গুলোতে কাজ করা তো খুব জটিল কিছু না। বিশ্ববিদ্যালয়তে আপনার কাজ করার সুযোগ আছে। বাংলাদেশে অসংখ্য দিনদার ছাত্র, এবং দিনদার না কিন্তু সে মুসলিম, হয়তো সে ফাসিকি করে কিন্তু সে মুসলিম, সে ইসলামকে ফিল করে, এমন মানুষ তো আছে। আপনিও তাকে মানে সক্রিয় করতেছেন না, আমরা করতেছি না কেন? আমরা কি চিন্তা করতেছি যে আমি খালি তাকে বলবো যে ইমানের জায়গা থেকে ভাই তোমার এটা করা দরকার, সে যদি না করে নাই আমি আমার মতো থাকবো। এটা তো আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের মানহাজ না। আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু সমাজের মানুষের সাথে মিশছেন, তারা জাহিলিয়াত থেকে দূরত্ব রাখছেন, আবার সমাজের মানুষের সাথে কি মিশছেন, তার সাথে কথা বলছেন। আপনি তাদেরকে সক্রিয় করা যাইতে পারে, আপনি এলাকাতে কাজ করতে পারেন, সেখানে সক্রিয় করতে পারেন, মসজিদ কেন্দ্রিক আপনি একটা কাজ গড়ে তুলতে পারেন, এলাকার মুরব্বীদের নিয়ে একটা কাজ গড়ে তুলতে পারেন। আপনি মনে করতে পারেন যে এটা দিয়ে পলাশবাড়ির সমাধান কিভাবে? এটা দিয়ে পলাশবাড়ির সমাধান হইলো যে পলাশবাড়ি তো এটার স্টার্টিং, আপনার তো এটার মোকাবেলা করতে হবে, যেটার পিছনে একটা বিশাল রাষ্ট্রীয় শক্তি আছে,
আপনি একদিন অনেক প্রতিক্রিয়া দেখাতে পারবেন, কিন্তু এই প্রতিক্রিয়া আপনি টিকে রাখতে পারেন, এটা আমাদের ইতিহাস থেকে প্রমাণিত। এটা একদম বাবরি মসজিদের আন্দোলন থেকে শুরু করে তসলিমা নাসরিন, হেফাজতে ইসলামের 5ই মে, সকল আন্দোলন এটা প্রমাণিত যে আপনি এটা টিকায় রাখতে পারেন না। আপনি খালি ইস্যু ভিত্তিক একদিন অনেক এই করতে পারেন, তো টিকায় রাখতে হলে আপনার কি করতে হবে? আপনার একটা স্ট্রাকচার তৈরি করতে হবে যেটাতে আপনি পারবেন। এখন আপনি অপেক্ষা করে আছেন যে কেউ একজন ডাক দিবে, তখন আমি পুরোটা তৈরি করব, কিন্তু ডাক আসতেছে না। আপনিও ছাত্রত্ব থেকে চাকরি জীবনে যাচ্ছেন, চাকরি জীবন থেকে পরিবারের জীবনে যাচ্ছেন, পরিবর্তন হচ্ছে, ওদের কাজ আগায় যাচ্ছে, আপনার কাজ আগাচ্ছে না। সো ওই জায়গা থেকে আমাদের এই কাজগুলো করতে হবে, সমাজের মানুষকে এটা বলতে হবে। আপনি এটা বলতেছেন যে ঠিক আছে সমাধান একমাত্র এটাই, বাকি সমাধান কিন্তু বাস্তবায়ন হয় না, তাহলে আপনার অবস্থান কিসের? নিষ্ক্রিয়তা, অন্য কোনো কাজ সেখানে হচ্ছে না। ঠিক আছে, সো এই বিষয়টা বোঝা খুবই জরুরি আমাদের জন্য। কেউ মানে এইটা আমার মূল পয়েন্টটা হলো এটা যে এই সমস্যাটা বাস্তব, ইটস অনলি গোনা গেট ওয়ার্স, সমস্যা চেয়ে আরো খারাপ হবে, এবং কেউ আপনাকে বাঁচাইতে আসতেছে না, না বাইরের থেকে না ভেতর থেকে। বাঁচাইতে হইলে আপনার কি করতে হবে? আপনার কিছু একটা তৈরি করতে হবে আপনার জায়গা থেকে, এরপরে আপনি কাউকে দায়িত্বটা দিতে পারবেন ঠিক আছে এখন সবগুলো এক করেন, এটাকে কাজে লাগান। কথা বুঝতে পারছেন? এটা কোনো বিকল্প নাই। আপনারা যদি অপেক্ষা করে থাকেন যে ম্যাজিক্যালি কোনো কিছু তৈরি হবে, এটা হবে না, না রাজনৈতিক শক্তিগুলা না সামাজিক শক্তিগুলা। তবে আপনি যদি কাজ করেন তারা বাধ্য হবে করতে, এগুলো প্রমাণ আছে। যেমন ধরেন ট্রান্সজেন্ডার আইন একটা তৈরি করা হয়েছিল, এটা একদম বাস্তবায়ন করে ফেলা হবে, এইটা নিয়ে কিন্তু কেউ কথা বলে নাই, কোনো রাজনৈতিক দল, কোনো বুদ্ধিজীবী, কোনো বড় স্পিকার, কেউ না। ছোট ছোট পোলাপাইন কথা বলছে, ইউনিভার্সিটির ছাত্ররা কথা বলছে, ফেসবুকে অল্প ছোট ছোট আইডি থেকে কথা হয়েছে, ডক্টর সরেনের মতো লোকরা কথা বলছেন। বলতে 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 এটা যখন একটা লেভেলে পৌঁছেছে, বিশেষ করে ওই যে আসিফ মাহতাব ভাই যখন বই ছিল, যখন ভাইরাল হয়ে গেছে, তখন সবাই এসে এর পক্ষে কথা বলা শুরু করছে। তো তাকে বাধ্য করতে হবে এটা নিয়ে কথা বলার জন্য, তাকে বাধ্য করতে হবে এই কাজটা করার জন্য, কিন্তু এটার আগে আপনার ওই তৈরি করতে হবে, বিল্ড আপ করতে হবে। তো এই বিল্ড আপ আর কেউ এসে করে দিয়ে যাবে না, এটা আমরাই করতে হবে, আমরা না করলে এই কাজটা হবে না। এটা আর কি বাস্তবতা। সো ফাইনালি যে কথাটা আমি শেষ করবো সেটা হচ্ছে এই ব্যাপারটা বুঝেন, এটা প্রবাবলি লং টার্মে আমাদের জন্য সবচেয়ে বড় কালেক্টিভ সমস্যা এগুলা, যে আরাকান আর্মি আপনার এখানে আপনার জায়গা চায়, ভারত আপনার জায়গা চায়, আমেরিকা, চীন, এই সব শক্তি আপনার এখানে নিয়ন্ত্রণ চায়, কুকি চীন তারা আর একটা দেশ চায়, পার্বত্য চট্টগ্রামে তারা বিচ্ছিন্ন হইতে চায়। আপনার নিজের কোনো প্রকল্প নাই, মানে আমাদের যে রাজনৈতিক নেতৃত্ব, আমাদের যে সামাজিক নেতৃত্ব, কোনো দিক থেকে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নাই। তার উপর অ্যাড হয়েছে পশ্চিমবঙ্গে বিজেপির আশা, তার উপর অ্যাড হয়েছে বাংলাদেশের ভেতরে পলাশবাড়ি শুরু বলতেছি আমি, আপনি দেখবেন এরকম অনেক কিছু ঘটবে। পলাশবাড়ি যদি বন্ধ করা যায় কোনোভাবে, তারা অন্য কোনো কিছু স্টার্ট করবে, এটি প্যাটার্ন। এবং আপনি দেখবেন আমার যে জায়গাটা অলরেডি বিশাল পরিমাণ মানুষ, ছোট্ট একটা জায়গায়, ঐতিহাসিকভাবে এই মানুষগুলো আসামে যাইতো, আরাকানে যাইতো, ত্রিপুরাতে যাইতো, এবং এই অঞ্চলের কৃষকরা গিয়ে কিন্তু ওইসব অঞ্চলকে আবাদ করছে, এগুলোকে জঙ্গল ছিল, এখানকার মানুষ গিয়ে সেটা করছে, এবং এটা খুবই নর্মাল যে একটা জায়গা থেকে বদ্বীপ অঞ্চল থেকে মানুষ চারপাশে ছড়ায় পড়ে। তো ঐতিহাসিকভাবে এই অঞ্চলগুলো কিন্তু আমাদের ছিল, আমরা এখানে ছিলাম, কিন্তু যখন দেশ ভাগ হয়েছে এই সবগুলো থেকে আমাদের আলাদা করে ছোট্ট একটা জায়গার মধ্যে আমাদের আটকায় দেওয়া হয়েছে, এবং এই ছোট জায়গায় আটকায় দেওয়াটাই আমাদের জন্য সবচেয়ে বড় দুর্বলতা, কারণ আমরা 95% ইন্ডিয়া দ্বারা পরিবেষ্টিত, যে কারণে পশ্চিম পাকিস্তানের ক্ষেত্রে, মানে পূর্ব পাকিস্তানের ক্ষেত্রেও দুর্বলতা ছিল, বাংলাদেশের ক্ষেত্রেও এই দুর্বলতা ছিল। এবং আজকে আপনি দেখতেছেন যে সবাই এখন আপনার জায়গা চায়, আরাকান আর্মি চায়, মায়ানমারের জান্তা চায়, ভারত চায়, কুকি চীন চায়, পার্বত্য চট্টগ্রামে যারা আছে তারা চায়, সবাই আপনার অঞ্চল চায়, কিন্তু আপনার কোনো পরিকল্পনা নাই এটা নিয়ে। এবং আরও সমস্যা হলো যে একদিকে এইসব সমস্যা, অন্যদিকে পরিবেশ মন্ত্রণালয় বলতেছে যে জলবায়ু পরিবর্তন যে হচ্ছে, এটার কারণে সমুদ্র পৃষ্ঠ যদি 1 মিটার উঁচু হয়, তাহলে বাংলাদেশের 21টা উপকূলীয় জেলা ডুবে যাবে, 1 কোটি মানুষ উদ্বাস্তু হয়ে যাবে। তো আপনি চিন্তা করেন যে মানে পরিকল্পনা, মানে বাস্তবতাগুলো, এবং এটা 2050 সালের মধ্যে হতে পারে, এটা পরিবেশ মন্ত্রণালয় বলছে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের সময়। তারপরে চিন্তা করেন যে আপনার যে জায়গাটা আপনি আসেন, এটা নিয়ে ঘটনা কোন দিকে চলে যাইতেছে, কিন্তু আমাদের কোনো ফোকাস এখানে নাই, কোনো কাজ আমরা করতেছি না। কাজ করার সময় আমরা নিজের জন্য এমন এক স্ট্যান্ডার্ড সেট করতেছি, এমন উঁচু স্ট্যান্ডার্ড সেট করছি যে কারণে আমরা কাজই শুরু করতে পারতেছি না, এবং ক্রমাগত জিনিসটা জাস্ট অবনতি হচ্ছে। তো এটি আর কি আমাদের ভূরাজনৈতিক সংকট এবং হিন্দুত্ববাদী আগ্রাসনের যে সংকট, সেটার একটা ছোট্ট স্ন্যাপশটের মতো। এটা আরো অনেক বিস্তারিত আছে, আপনারা, আমি আশা করবো আপনারা এটা জানার চেষ্টা করবেন, সোচ্চার হবেন এবং কাজ করার চেষ্টা করবেন। আমাদের বাংলাদেশে অনেক সংখ্যা আছে, আমরা থুতু দিলে ওরা ভেসে যাবে, এই টাইপের কথাবার্তাগুলো যে আমরা বলি, এগুলো বাগাড়ম্বর, এগুলোর কোনো বাস্তবতা নাই। আমাদের একটা রিয়েল অর্গানাইজিং প্রবলেম আছে, আমরা অর্গানাইজ না। পৃথিবীর ইতিহাসে অলওয়েজ অর্গানাইজ মাইনরিটি ডিসঅর্গানাইজ মেজরিটিকে হারায়, এটা সবসময় মাথায় রাখবেন। সংগঠিত মানুষ সংখ্যায় অল্প হলেও তারা, যারা বিশৃঙ্খল মানুষ, সংগঠিত না, তারা যদি সংখ্যায় বেশিও হয় তাদের হারাইতে পারে, এটা পৃথিবীর ইতিহাসের একটা নিয়ম।
তো আপনি এই সংখ্যার আধিক্য নিয়ে বা এই বিষয়গুলো নিয়ে এত করে লাভ নাই। আপনি যদি অর্গানাইজেশন প্রবলেমটা সলভ করতে না পারেন, আপনি যদি এইখানে নিজের বলের বাইরে মানুষকে যুক্ত করতে না পারেন, কারণ আপনি তৌহিদি জনতা বলেন, ইসলামপন্থী বলেন, এটা বাংলাদেশের জনসংখ্যার 1%ও না, 1%ও না। বাকি যারা আছে তারা মুসলিম বা মেজরিটি মুসলিম, কিন্তু তারা ইসলামপন্থী না, তারা এগুলো বুঝে না, সেটা দৈনন্দিন জীবন নিয়ে ব্যস্ত। আপনি যদি তাকে সাথে আনতে না পারেন, সবাইকে না বা তাদের কিছু অংশকে সাথে আনতে না পারেন, এই সমস্যার যে স্কেল, এই স্কেল আপনি ভাঙতে পারবেন না। তা আপনি যদি আলাদা হয়ে থাকেন যে না এর সাথে আমি মিশবো না, সমাজের সাথে আমি মিশবো না, আমি আমার মতো থাকবো, তাহলে আপনি দেখবেন আপনার চারপাশে যে পানি উঁচু হইতে 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 এটা আপনার চোখ পার হয়ে যাবে, তখন বাঁচার কিন্তু আর কোনো উপায় নেই। জাযাকাল্লাহু খাইরান, শুকরিয়া।